গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। কে স্যার? আমি স্যার নয়, প্রথম দিনের রুল বলে দিয়েছি, স্যার ফ্যার ডাকিস না ভাই কেউ আমাকে। দাদা দাদা। একদম গুড ইভিনিং দাদা। একদম, এই তো গুড ইভিনিং। বাকিরা কোথায় রে? 1 ঘন্টা পড়াবো তো, দেখিয়ে দিই। কার একটা প্রবলেম ছিল না কি, মিঠু না কে আগের দিন টেক্সট করছিলিস, তো অনেকটাই তো ক্লিয়ার করেছিলাম। আর একটা কি কোশ্চেন ছিল, মেবি ছিল যে ওয়েল ডিফাইন ইনপুট আউটপুট বলতে বুঝতে পারিসনি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা পারবি? স্যার আজকে আপনি পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ বল। স্যার আজকে আপনি পিডিএফ দিয়ে দিবেন? আবারও ভাই বুঝ না আগে কনসেপ্ট। পিডিএফ পিডিএফ করে কি করবি? মুখস্থ করে সাবজেক্টটা মুখস্থ করার জায়গা, পিডিএফ পিডিএফ করছিস, যা বোঝাচ্ছি বোঝ, পিডিএফ ঠিক পেয়ে যাবি। এই শনিবার দিয়ে দেবো ভাই, একটা টপিক শেষ হবে, প্রথম ইউনিটটা শেষ হোক আগে, তারপর দেবো, ঠিক আছে? এক একটা ইউনিট শেষ হবে, এক একটা ইউনিটের নোট পাবি, ওকে? ডিজিটালাইজ নোট একেবারে, চিন্তা করিস। হ্যাঁ দা। এই বল রে প্রিয়াঙ্কা, জানিস এই কারা নতুন রে আজকে আমার ক্লাসে? কেউ আছিস এখানে নতুন? স্যার আমি আছি। আচ্ছা স্যার আমি আছি। স্যার আমি আছি। সোহিনী বলতো, আগের দিন পড়েছিলাম ওয়েল ডিফাইন ইনপুট আউটপুট বলতে কি বুঝিস? ওয়েল ডিফাইন ইনপুট আউটপুট মানে বলতে ইনপুট আই গেস বলতে চেয়েছে যে আমার মানে অ্যালগোরিদম মানে ইনস্ট্রাকশন, তো সেট অফ ইনস্ট্রাকশন, তো পরপর যে ইনস্ট্রাকশনগুলো আছে ওই ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করে ইনপুট দেওয়া যায় যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, তখনই ওটা মানে ওটাই কারেক্ট, ও ঠিকই বলেছে। আরেকটা জিনিস অ্যাড করতে আমরা পারি, যে কোনো অ্যালগোরিদমে ওয়েল ডিফাইন ইনপুট আউটপুট বলতে কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদম মানে সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, বলতে পারিস। তো এই সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছিস মানে ডেফিনেটলি তুই যখন একটা কোনো ইনস্ট্রাকশন দিস তার রেসপেক্টে তুই ডেফিনেটলি কিছু না কিছু আউটপুট পাবি। তাহলে যে কোনো অ্যালগোরিদম অ্যাটলিস্ট একটা আউটপুট প্রডিউস করবেই করবে, তাই তো? এটাই বলেছিলাম তো, ইট শুড প্রডিউস অ্যাটলিস্ট ওয়ান আউটপুট, কারেক্ট? ইয়েস অর নো বল, তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ। আর সেকেন্ড পয়েন্ট আমি এটাও বলেছিলাম যে তোকে যদি একটা আউটপুট জেনারেট করতে হয়, তার মানে এটা নয় যে সবসময় এই সিস্টেমে তুই ইনস্ট্রাকশন দিচ্ছিস বলে সিস্টেম আউটপুট জেনারেট করছে। তাহলে আমরা কিন্তু ইনপুট মিনিমাম ইনপুট কটা হতে পারে, জিরোও হতে পারে, এটাও বলেছিলাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে জিরো অথবা মোর দ্যান জিরো নাম্বার অফ ইনপুটের জন্য অ্যাটলিস্ট একটা আউটপুট তৈরি হবেই, মানে তুই কোনো রকম ইনস্ট্রাকশন না দিলেও কিন্তু আউটপুট একটা জেনারেট হবেই যে কোনো সিস্টেমে, তুই দেখতে পারিস, ঠিক আছে? এইটাই হলো ব্যাপার, এই জিনিসটাই আমরা ওয়েল ডিফাইন ইনপুট আউটপুটের মধ্যে বলেছিলাম, ঠিক আছে? বুঝেছিস মিঠু বা যারা নতুন আছিস? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার আমার একটা ডাউট আছে। বলো বলো, ডাউট বলো, শুনি। বলছিলাম ওখানে যে ক্যারেক্টারাইজ অফ অ্যালগরিদমে একটা পয়েন্ট ছিল ফিজিবল, ওটার মানটা একটু বুঝতে পারছি না। হ্যাঁ কোনটা? দাঁড়া হ্যাঁ স্যার ওই ফিজিবলের ওইটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, শেয়ার করি আগে স্ক্রিন, তারপর তুই দেখা কোন জায়গাটা পয়েন্ট আউট করতে, আমাকে বুঝতে পারলাম না। এইখানে কোথাও? স্যার ফিজিবলটা। হ্যাঁ মানে হ্যাঁ স্যার থার্ড পয়েন্টটা। ফিজিবল মানে কি? এর মানেটা কি কেউ বল, যারা ইংলিশ মিডিয়াম থেকে তারা তো এর মানে তো ইংলিশেও তো জানিস, মানেটা কি? হ্যাঁ কিরে, কারা কারা এখানে আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে আছিস বল, ইংলিশ মিনিং কি দাঁড়ায়, এটা মানেটা কি বুঝিস? হ্যালো সম্ভবত বা সম্ভাব্য কিছু জিনিসকে ইনভিজিবল বলে, এই ভিজিবল বলে। আচ্ছা তাই? সোহিনী কি বলছিস? তাই ঠিক বলছো? অ্যাকচুয়ালি ফিজিবল মানে বলতে চেয়েছে মানে আমি তো এখানে তো আমাকে তো একটা ইনপুট জেনারেট করতে হবে, আমি তো যা তা ইনপুট এনে দিয়ে দিলেই আমাকে সেটা আউটপুট দেবে না, ইনপুটটা কারেক্ট হতে হবে, তাকেই ফিজিবল ইনপুট বলে। একটা ফিজিক্যাল সিস্টেম মানে টিপিক্যালি এমন একটা কোনো সিস্টেমকে রেফার করা হয় দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড এফেক্টিভলি উইদিন আ গিভেন কনস্ট্রেন্ট। এবার কোনো একটা পার্টিকুলার
মাল্টিপ্লাই মানে ইনপুটের গিভেন কনস্ট্যান্ট কি হতে পারে, যে এবং গিভেন কনস্ট্যান্ট ইনপুট আউটপুট কি হতে পারে, মানে একটা ইনস্ট্রাকশনতে দিচ্ছিস সেই ইনস্ট্রাকশনটা কতটা টাইম নিচ্ছে এক্সিকিউট করতে, তাই না, কোন পার্টিকুলার টেকনোলজি দিয়ে হচ্ছে, কি কি রিসোর্স ইউটিলাইজ করছে আমার সিস্টেম, এই সমস্ত জিনিসটাকে একত্রে বলা হয় ফিজিবল সিস্টেম। বুঝেছো কি, বুঝলে? হ্যালো, যারা জিজ্ঞাসা করে তাহলে ক্ষেত্রে ফিজিবল বলতে ওই জিনিসটাই বোঝানো হচ্ছে যে স্যার এই 5 নম্বর পয়েন্ট একবার বলবেন? ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস, এটার মানেও কি বলেছিলাম সোহিনী ক্লাসে, মানে কি, মানে আমরা আগের দিনই একটা এক্সাম্পল দেখিয়েছিলাম 2 ইন্টু কত করেছিলাম 4 + 2 এরকম কিছু একটা করেছিলাম, 2 ইন্টু 3 + এরকম একটা কিছু এক্সাম্পল লিখে আজও একটা এক্সাম্পল লেটসে আমি নিয়ে নিলাম এখানে এক্সাম্পল 2 ইন্টু 3 + 4, ঠিক আছে। তো আমরা এটার আউটপুট কি পাই, 10 পাই, কারেক্ট? ইয়েস অর নো? 10 পাই তো, হ্যাঁ কারেক্ট? কেউ একজন বললো আমাকে যে 3 + 4 আগে যোগ করলি তারপর 2 দিয়ে গুণ করলি কত হয় 14, কোনটা সঠিক, 10 না 14? ছোটবেলা থেকে শিখেছিস। অ্যাজ আ বদমাস রুল 10টা কারেক্ট, বাট 14টাও আমি ইনকারেক্ট বলতে পারি না। 14টা আমি ইনকারেক্ট বলতে পারি না, কিন্তু 10টাই আমরা সবসময় ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করি, কেন ছোটবেলা থেকে আমাদের ম্যাথামেটিক্সে শেখানো হয়েছে বদমাস রুল, মানে এখানে কি হয়, এখানে সাইনের প্রিসিডেন্টটাকে আমরা দেখি যে কোন সাইনের ইম্পর্টেন্স বেশি, তাই না, হ্যাঁ কি না, কোন সাইনের ইম্পর্টেন্স বেশি। আমরা জানি বদমাস রুল অনুযায়ী কি জানি, আমরা জানি যে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলোর মধ্যে হাই প্রেফারেন্স কার, মাল্টিপ্লিকেশনের, তাই তো, ইয়েস অর নো? তাহলে আগে আমরা মাল্টিপ্লিকেশন করব, তারপর আমরা কি করব, তারপর আমরা অ্যাডিশন করব। কিন্তু যদি আগে তো সিস্টেম অ্যাডিশন করে পরে মাল্টিপ্লিকেশন করে, তাহলে সেটা অ্যাকচুয়ালি বদমাস রুলকে মেনটেন করছে না, ঠিক আছে। এবার তুই যদি অ্যাজ এ সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ার হোস এবং তুই একটা সিস্টেম বানাচ্ছিস, আর ধর অ্যালগোরিদমটা এমনভাবে তুই লিখছিস যেটা কিনা অন্যান্য ডিফারেন্ট সিস্টেমে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট প্রিসিডেন্টের উপরে কাজ করছে, তাহলে ডেফিনেটলি আজকে তুই একটা মেশিন বানালি, সেই মেশিনে ক্যালকুলেটারে 2 × 3 + 4 দিলে দেখাচ্ছে 10, আর অন্য একটা মেশিনে 2 × 3 + 4 দিলে দেখাচ্ছে 14। তাই এটা কি হওয়া সম্ভব, বা এরকম কি আমরা ডিভাইস বানাবো? বল, আজকে আমার কম্পিউটারে ক্যালকুলেটর খুলে 2 × 3 + 4 করলে 10 দেখাবে, আর তোর মেশিনে, তোর কম্পিউটারে, তোর মোবাইলে ক্যালকুলেটর খুলে 2 × 3 + 4 করলে 14 দেখাবে? এটা সম্ভব? দেখায় এটা কখনো? হ্যাঁ দেখায় না স্যার। তাহলে এইভাবেই আমাদের অ্যালগোরিদমটা লেখা উচিত, যাতে কিনা অ্যাম্বিগিয়াস না হয়ে যায়, মানে একই জিনিসের দুটো আলাদা আলাদা ভ্যালু, ঠিক আছে। বোঝা গেল কি গেল না বলো? এই পয়েন্টটা কার কার এখনো ডাউট আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে আনঅ্যাম্বিগিয়াস রেফার্স টু সামথিং দ্যাট ইজ ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ, আগের দিনই বলেছি, আর ওনলি ওয়ান পসিবল তোমার আউটপুট থাকবে, মানে যেখান দিয়ে যে কোনো সিস্টেম থেকে তুমি ওটাকে রান করাও না কেন, তুমি দেখো না কেন, আউটপুট অলওয়েজ সেম। ক্লিয়ার? ইয়েস অর নো? পয়েন্ট ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার এই নোটেশনের দিকটা একটু বলবেন? বলো বলো। ওই নোটেশনের ওই আপার বাউন্ডারির ওইটা একটু বলবেন? আবারও যাবো, চাপ নেই, রিক্যাপ করছি তো, আমার উপর ছেড়ে দাও। এবার আমরা সিস্টেমকে যখন অ্যালগোরিদমকে অ্যানালাইসিস করা হয়, কেন? যারা আমার ক্লাসে আগের দিন ছিলে তাদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে বলো। যত বলবে অ্যালগরিদমকে অ্যানালাইজ করা, বল সোহিনী, বল কি বলছিস? অ্যালগরিদমকে অ্যানালাইজ করা হয় বিকজ কোনটা বেটার অ্যালগরিদম এটাকেই বোঝার জন্য আমরা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার জন্য কি কি প্যারামিটার আমরা দেখি রে? প্যারামিটার মানে কি রুলস দেখি? রুলস নয়, কি দুটো জিনিসের টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। কারেক্ট, টাইম কমপ্লেক্সিটি, দ্যাট ইজ কল কি সিপিইউ টাইম, মানে একটা পার্টিকুলার, আমি আগে থেকে বলেছিলাম ইনস্ট্রাকশন মেইন মেমোরি, ঠিক আছে, তো এক্সিকিউট করবে উইথ দ্য হেল্প অফ ওএস অপারেটিং সিস্টেম, তখন তোমার ওই পার্টিকুলার প্রসেসিং মানে টাইমটা বেসিক্যালি ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা, সেটাকেই বলা হয় সিপিইউ টাইম, যেটাকে কিনা টাইম কমপ্লেক্সিটি বলা হয়। অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি মিনস যে মেইন মেমোরির কতটা স্পেস অকুপাই করছে
ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের সময়। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ, ওকে। ইয়েস স্যার। এবার আমি তোদেরকে যদি আবারও কম্পারিজনে আসি, তাহলে আমরা বললাম এ একটা সিস্টেম, বি একটা সিস্টেম, এই দুটো সিস্টেমই এ একটা অ্যালগোরিদম, বি একটা অ্যালগোরিদম, এবং এ আর বি দুটো অ্যালগোরিদমই যে বেসিক যে আগের যে স্লাইডে আমরা দেখলাম বেসিকে যে 5 বা 6টা যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এ আর বি দুটো ক্যারেক্টারিস্টিক্সকেই ফলো, মানে ওই 5টা ক্যারেক্টারিস্টিক্সকে এই দুটো অ্যালগোরিদম ফলো করছে, ঠিক আছে, করছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি এখন বলে এ আর বি দুটো অ্যালগোরিদমের মধ্যে প্রায়োরিটি খোঁজো, তাহলে আমরা কিভাবে করব বলো বলো। তাহলে আমরা প্রথমে যদি বলি যে এ এর টাইম কমপ্লেক্সিটির সাথে বি এর টাইম কমপ্লেক্সিটি সেম, অ্যাজ ওয়েল অ্যাজ এ এর স্পেস কমপ্লেক্সিটির সাথে বি এরও স্পেস কমপ্লেক্সিটি সেম, তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যালগোরিদমই ওই পার্টিকুলার অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য সেম পাওয়ার বা সেম তোমার প্রভিশন হোল্ড করছে। ইয়েস অর নো বলো। ক্লিয়ার? তাহলে কি করলাম আমরা টাইম কমপ্লেক্সিটি, আমরা প্রথমে কি করলাম, দুটো অ্যালগোরিদম নিলাম, যে দুটো অ্যালগোরিদম বেসিক যে অ্যালগোরিদমের যে ক্যারেক্টারিস্টিক ওই 5টা ক্যারেক্টারিস্টিক্সে ফুললি স্যাটিসফাই করছে। এবার আমরা চেক করব যে এই দুটো অ্যালগোরিদমের মধ্যে কার প্রায়োরিটি বেশি, ঠিক আছে। কিন্তু আমরা আগের দিনই ক্লাসে বলেছিলাম সবসময় মনে রাখবে স্পেসের থেকে টাইম ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখা হয় অ্যালগোরিদমে। ইয়েস অর নো? টাইম কমপ্লেক্সিটি মোর ইম্পর্টেন্ট, তাই তো, স্পেস কমপ্লেক্সিটির সাপেক্ষে বলেছিলাম কি না বলো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। যদি কোনো অ্যালগোরিদম অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখি যে টাইম কমপ্লেক্সিটি দুটো অ্যালগোরিদমে সেম হয়ে গেছে, তখনই আমরা তারপরে আমরা সবসময় স্পেস কমপ্লেক্সিটির কথা চিন্তা করব, ঠিক আছে। আমরা কখনোই এটা দেখবো না যে টাইম কমপ্লেক্সিটি এতে গ্রেটার দেন বি, তারপরে আমরা আবার স্পেস কমপ্লেক্সিটিও চেক করতে যাচ্ছি, তাহলে আমার স্পেস কমপ্লেক্সিটি চেক করারই দরকার নেই। যদি আমার এ অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি অনেক ভালো হয় তোমার বি অ্যালগোরিদমের থেকে, তাহলে আমি এ অ্যালগোরিদমকেই চয়েস করে নেবো। আমরা দেখবোই না যে এ অ্যালগোরিদম বেশি স্পেস খাচ্ছে না কম খাচ্ছে, ঠিক আছে, মেন মেমোরিতে বেশি জায়গা খাচ্ছে না কম জায়গা খাচ্ছে। কখন আমরা স্পেস কমপ্লেক্সিটি অ্যানালিসিস করতে যাই অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার, তখনই যাব যখন আমাদের টাইম কমপ্লেক্সিটি দুটো পার্টিকুলার অ্যালগোরিদমের সেম হবে। ক্লিয়ার হয়েছে বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, দেন ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ মাথায় রাখতে হবে তোমাদের টাইম কমপ্লেক্সিটি। ইফ টাইম কমপ্লেক্সিটি সেম, দেন আমরা কোথায় যাব? গো ফর স্পেস কমপ্লেক্সিটি, আদারওয়াইজ না, তাই তো, হ্যাঁ কি না? এবার এই ক্ষেত্রে গিয়ে যদি আমরা দেখি যে স্পেস কমপ্লেক্সিটিও সেম হয়ে যাচ্ছে, মেমোরি স্পেসও সেম খাচ্ছে দুটো অ্যালগোরিদম, টাইম কমপ্লেক্সিটির রেসপেক্টও দেখছি টাইমও সেম খাচ্ছে, তাহলে দুটো অ্যালগোরিদমই পাওয়ারফুল ওই পার্টিকুলার অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য, ঠিক আছে। তুমি যে কোনো অ্যালগোরিদম এ আর বি এর মধ্যে যে কোনো একটাকে চয়েস করে তুই এই পার্টিকুলার অবজেক্টিভটাকে তুমি কি করতে পারো, তুমি এক্সিকিউট করাতে পারো বা ফুলফিল অ্যাচিভ করতে পারো। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ, বুঝে গেলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। If both time and space complexity same, then algorithm A and B have same power. যে কোনো A দিয়ে কর B দিয়ে কর একই রেজাল্ট আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক বলছি তো অরিজিৎ স্যার? হ্যাঁ দাদা অবশ্যই। আচ্ছা, এবার আমি যদি এখন তোকে বলি যে আমার A অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি থেকে B অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি বেটার, মানে লার্জার টাইম লাগছে বি অ্যালগোরিদমের ক্ষেত্রে, আমরা টাইম কমপ্লেক্সিটি বেশি পাচ্ছি এ অ্যালগোরিদমের থেকে, তাহলে কে বেটার? স্যার এ। কারেক্ট, এ অ্যালগোরিদম ইজ গুড, তাই তো। এবার আমরা নেক্সট আরেকটা কন্ডিশন দেখাচ্ছি, টি এ ইজ ইকুয়াল টু টিবি, এইটা ঠিক আছে, ম্যাচ খেয়ে গেছে, কিন্তু এস এ ইজ গ্রেটার দেন এস বি, তাহলে এই ক্ষেত্রে কে বেটার? টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটিতে দেখা যাচ্ছে বি এর থেকে এ অ্যালগোরিদম বেশি স্পেস খেয়ে যাচ্ছে, তাহলে বি অ্যালগোরিদম ইজ গুড। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো আমি এরকম রাফে লিখলাম, তোমরা টেবিলে এরকম ভাবে বানিয়ে রাখো। এই জিনিসগুলো যদি তোমরা টেবিলে ফরমেশনে বানাতে পারো, বানিয়ে রাখো নিজের খাতাতে, তাহলেই তোমরা শিখতে পারবে সাবজেক্ট, ঠিক আছে। আমার শুধু অবজেক্টিভ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, বাকিটা তোমাদের তৈরি করে নিতে হবে নিজেকে। আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে শুধু এইটুকুনি গাইড করব।
আবারও বলছি, ইফ টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সেম ফর আ গিভেন অ্যালগোরিদম, দেন এ অ্যান্ড বি হ্যাভ সেম পাওয়ার। ক্লিয়ার? এভাবে লিখে রাখো। স্যার আমি লেখাটা দেখতে পাচ্ছি না। কি লেখা দেখতে পাচ্ছ? আমি তো কিছু লিখিই নি। আমি কি কিছু লিখেছি? স্যার একবার বলুন ইফ টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সেম, আমি লিখছি না, মুখে বলছি, আমি কিচ্ছু লিখছি না, তোরা খাতায় লেখ। ইফ টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সেম ফর গিভেন অ্যালগোরিদম, গিভেন টু অ্যালগোরিদম, দেন বোথ উইল হ্যাভ সেম পাওয়ার। এইভাবেও লিখতে পারিস, ঠিক আছে? দুটোরই সেম পাওয়ার থাকে, তুই দুটোকে ইউটিলাইজ করেই ওই পার্টিকুলার টাস্কটাকে এক্সিকিউট করাতে পারবি বা অ্যাচিভ করতে পারবি, ঠিক আছে? এবার টাইম কমপ্লেক্সিটি আবার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এবার অনেক বইয়ে অনেক রকম ডেফিনেশন লেখা থাকে। আমি যদি বুকিশ নলেজে তোদের এখন যদি টাইম কমপ্লেক্সিটি ডেফিনেশন বলি, তাহলে এভাবে লেখা যায় যে দ্য টাইম নিডেড বাই অ্যান অ্যালগোরিদম, ঠিক আছে? যে কোনো বইয়ে পেয়ে যাবি, এভাবেই লেখা আছে, এক্সপ্রেস এজ এ ফাংশন অফ দ্য সাইজ অফ আ প্রবলেম ইজ কল্ড এজ টাইম কমপ্লেক্সিটি। বুঝতে পারলি? এক কথায় মানে কোনো একটা পার্টিকুলার টাস্কে কমপ্লিট করতে কম্পিউটারের যে অ্যামাউন্ট অফ টাইম লাগছে, ঠিক আছে, সেটাকেই টাইম কমপ্লেক্সিটি বলে সহজ ভাষায়, ঠিক আছে? কিন্তু যখন তোকে এক্সামে লিখতে হবে, ওইটাই তো তোদের ডিজিটাল নোটে আমি দিয়ে দেবো, ওইভাবেই লিখতে হবে। টাইম নিডেড বাই অ্যান অ্যালগোরিদম এক্সপ্রেস অ্যাজ আ কি বলবো ফাংশন অফ দ্য সাইজ অফ আ প্রবলেম ইজ কল্ড দ্য টাইম কমপ্লেক্সিটি। এইভাবে তোকে এক্সামে লিখতে হবে। কিন্তু তোকে কি ইন্টারভিউতে কেউ জিজ্ঞাসা করবে যে বলো তো এখানে তোমাকে সাইজের কথা, তোকে যেটা বললাম ওইটুকুনি বললেই, আর আমি এখন যেটা বলবো, যেটা কিনা তোরা শিখতে এসেছিস আমার কাছে, বই খুলবি, অর্গানাইজার খুলবি, মানে যেটাকে তোদের ম্যাট্রিক্স বলে, সেখানেও তো ওই অর্গানাইজার বেসিক্যালি কোনো না কোনো একটা বই থেকেই তো কপি পেস্ট করবে। কিন্তু তোরা এখানে যেটা শিখবি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে। তাহলে তোরা এই ইন্টারভিউ বা এমনি নর্মালি টাইম কমপ্লেক্সিটি বলতে টি অফ এ, সাপোজ কোনো অ্যালগোরিদমের হয় হচ্ছে সি অফ এ প্লাস আর অফ এ। এবার এই জিনিসটাই তোরা জানার জন্য এখানে এসেছিস। সি অফ এটাকে, সি অফ এ হচ্ছে এটা, এই প্যারামিটার মানে এই পার্টিকুলার ফাংশনটা ডিপেন্ড করে হচ্ছে, কে জয়েন করলো, আচ্ছা, ডিপেন্ড করে হচ্ছে তোমার কম্পাইলারের উপর। তাহলে এই সি এ যেটা দেখতে পাচ্ছিস লেট ডিপেন্ডস অন কম্পিউটার, আর আর অফ এ ডিপেন্ডস অন সিপিইউ, ঠিক আছে? তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি আবার দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, কি কম্পাইলারের উপর, আবার ডিপেন্ডস অন সিপিইউ, ঠিক আছে? তাই না? তুই কি ধরনের সিপিইউ ইউজ করছিস তার উপরে ডিপেন্ড করছে, তুই কম্পাইলার কি ধরনের ইউজ করছিস তার উপরে ডিপেন্ড করছে। ঠিক তো অরিজিৎ স্যার, আমি ডেপসি ইউজ করব, ডেপসি প্লাস প্লাস ইউজ করব, আমি অন্য কোনো কম্পাইলার বা অন্য কিছু দিয়ে ইউজ করবো, তাহলে টাইম চেঞ্জ হবে কি হবে না? হয়তো? হ্যাঁ দাদা। তাহলে টাইম কমপ্লেক্সিটি কিন্তু এই জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে এটা লিখে রাখো, সি অফ এটা হচ্ছে ডিপেন্ডস অন কম্পাইলার, আর আর অফ এ হচ্ছে ডিপেন্ডস অন সিপিইউ। তাহলে টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি, এবার তুমি যদি বলো ডিপেন্ডস অন সিপিইউ মানে কি ওপরে দেখবে স্যার, আগের দিনই আমি বলেছিলাম যে সেটা হার্ডওয়্যারের বিহেভিয়ার দেখবে, সফটওয়্যার বিহেভিয়ার দেখবে, তাই তো? আর সফটওয়্যার বিহেভিয়ার কার উপর ডিপেন্ডেন্ট বলেছিলাম আগের দিন? সফটওয়্যার বিহেভিয়ার হচ্ছে তোমার কার উপরে ডিপেন্ডেন্ট? কম্পাইলারের উপরে। যেখানে হার্ডওয়্যার বিহেভিয়ারটা কি, হার্ডওয়্যার বিহেভিয়ার বলতে কি বোঝায় সবসময়? সিপিইউ, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। এবার তুমি যদি সফটওয়্যার বিহেভিয়ার মানে যেটা বলছি সেই এবং হার্ডওয়্যার বিহেভিয়ার যদি কোনো একটা পার্টিকুলার কম্পিউটারের তুমি যদি দুটোই খুব ভালো পেয়ে যাও, ইফ বোথ আর গুড, দেন তোমার অবশ্যই টাইম কমপ্লেক্সিটি অনেক কম হবে। যেমন কোন ধরনের বলো তো, যেমন এক্সাম্পল দিচ্ছি, আজকে i7 প্রসেসর ইউজ করো, দেখো i7 প্রসেসর কোর2 এর থেকে তো অনেক বেটার, কারণ ওর সফটওয়্যার বিহেভিয়ারও ভালো, হার্ডওয়্যার বিহেভিয়ারও বেটার। ইয়েস অর নো? যদি তুমি একটা কোনো মেশিন কেনো যার সফটওয়্যার বিহেভিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার্ডওয়্যার বিহেভিয়ার দুটোই ভালো, তোমার টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যাবে। ইয়েস অর নো? ঠিক বললাম তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, বোঝা গেল এই দুটো জিনিস? হ্যাঁ স্যার। এবার অ্যানালাইসিসকে আমরা দুভাবে করি, একটাকে বলে রিলেটিভ অ্যানালাইসিস আর একটাকে বলে অ্যাপ্রক্স অ্যানালাইসিস। এবার রিলেটিভ অ্যানালাইসিস কে বলবে, আমাকে অ্যান্সার দেবে, বলবে এখানে। তাহলে অ্যানালাইসিস আমরা যে করবো, এই যে অ্যাসিম্পটোটিক নোটেশন বা এই যে গ্রোথ ফাংশনগুলোকে অ্যানালাইসিস করার দুটো টেকনিক আছে আমাদের টাইম কমপ্লেক্সিটিতে শেখানো হয়। একটাকে বলা হচ্ছে রিলেটিভ অ্যানালাইসিস আর একটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস।
বা তোমরা বলতে পারো অ্যাবসলিউট অ্যানালাইসিসও বলে অনেক জায়গায়, ঠিক আছে? তো এইটা কি, আমি যদি বলি রিলেটিভ অ্যানালাইসিসটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, কেউ কি জানো? বাড়িতে একটু স্টাডি করেছো, পড়েছো? নাকি আমি যেটুকুনি বলেছি সেইটুকুনি তোতা পাখির মতো মুখস্থ করছো? তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স শিখতে পারবে না। স্যার সফটওয়্যার আর হার্ডওয়্যারের টাইপের উপর রিলেটিভ অ্যানালাইসিসটা ডিপেন্ড করে। রিলেটিভ অ্যানালাইসিসটা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের টাইপসের উপর ডিপেন্ড করে, স্নেহা বলছে। আর কেউ কিছু পয়েন্ট বলবে? অলমোস্ট 32 জন, মানে আমি অরিজিৎ স্যারকে বাদ দিলে 31 জন আছে আমাকে ছাড়া। তো 31 জনের মধ্যে একজন অ্যান্সার দিল, বাকি 30 জন কি বলছে? স্যার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর বেসিক্যালি আমার মেশিনটা কত ফাস্ট সেটার উপর ডিপেন্ড করছে রিলেটিভ অ্যানালাইসিস। সবথেকে কম্প্যাক্ট অ্যান্সার স্নেহাই দিয়েছে সরি। তো বলেছে ও ঠিকই যে কম্পাইলার এবং টাইপ অফ আরও যারা যারা বলেছে টু ডিফারেন্ট ওয়েতে সবারটাই মোটামুটি ঠিক। বিকজ আমরা যখন রিলেটিভ অ্যানালাইসিস দেখবো, রিলেটিভ অ্যানালাইসিস ডিপেন্ড করে হচ্ছে তোমার কম্পাইলারে কি ধরনের ল্যাঙ্গুয়েজ রান হচ্ছে, আরেকটা হচ্ছে টাইপ অফ হার্ডওয়্যার, কি ধরনের হার্ডওয়্যার ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এবার রিলেটিভ অ্যানালাইসিস আমরা করবো কেন? আমরা তো অ্যাপ্রক্স অ্যানালাইসিসও করতে পারতাম। রিলেটিভ অ্যানালাইসিসে আমাদের বেনিফিটটা কি আছে সেটা কেউ বলতে পারবে? এগুলো জিজ্ঞাসা করে ইন্টারভিউতে। তোরা জানি না এখন অবধি কে কত, মানে তোরা তো ছেড়েই দে। স্যার রিলেটিভ অ্যানালাইসিসে আমরা এক্সাক্ট ভ্যালুটাই আউটপুটে পাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্ট অ্যানসার আমাকে দিতে পারে রিলেটিভ অ্যানালাইসিস, আমাকে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস কোনোদিনই দেবে না। তাহলে এই পয়েন্টগুলো খাতাতে তোরা লিখতে পারিস, ইট উইল গিভ এক্স্যাক্ট অ্যানসার অর এক্স্যাক্ট ভ্যালু, ঠিক আছে? বাট তুই যদি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথডে যাস তাহলে ওটা তোকে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দেবে অলওয়েজ, ঠিক আছে? কিন্তু একটা জিনিস বাজে আছে, স্নেহা বলতে পারবি কি জিনিস বাজে? তুই যেহেতু অ্যানসার দিচ্ছিস বলতো। রিলেটিভ অ্যানালাইসিসের এই দুটো পয়েন্ট তো ভালো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পয়েন্টটা কি? স্যার এটা মেশিন ডিপেন্ডেন্ট হয়, মানে মেশিন যত ফাস্ট হবে তত ফাস্ট আউটপুট পাওয়া যাবে, মেশিন যত মানে একটু যদি উইক হয় তো লেট করে। তার মানে ও যেটা বলতে চাইলো, বাকি তোমরা যারা প্রেজেন্ট আছো, ও যেটা বলতে চাইলো যে আমরা যদি রিলেটিভ অ্যানালাইসিসে যাই তাহলে আমরা দেখবো টাইম কমপ্লেক্সিটিটা সিস্টেম ডিপেন্ডেন্ট হয়, সিস্টেম টু সিস্টেম চেঞ্জ হতে পারে। কিন্তু যদি আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যাই তাহলে টাইম কমপ্লেক্সিটি অলমোস্ট প্রায় প্রত্যেকটা মেশিনেই সেম থাকে, কারেক্ট? ঠিক তো, সেম টাইম কমপ্লেক্সিটি ফর এভরি সিস্টেম। বাট ইন কেস অফ রিলেটিভ অ্যানালাইসিস সিস্টেম টু সিস্টেম কি করে টাইম কমপ্লেক্সিটি ভ্যারি করে, বুঝেছো? হ্যাঁ, তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে কোথায় অ্যাপ্লাই করবো স্নেহা? কোথায় আমরা রিলেটিভ অ্যানালাইসিস অ্যাপ্লাই করবো বা কোথায় আমরা তোমার অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ইউজ করবো? স্যার রিলেটিভ অ্যানালিসিস যেমন হয়তো আপনি আগের দিন মানে আগের ক্লাসে বলেছিলেন যে অ্যাপেলের অনেক কিছু অ্যাপ আছে যেগুলো শুধু অ্যাপেলেই এক্সিস্ট করে, সেগুলো কোনো অ্যান্ড্রয়েডে এক্সিস্ট করে না, ওই রকম কিছু। কারেক্ট, কিছুটা ঠিকই বলেছো। ওইটাকে একটু হাই এন্ড আমি ডিভাইস বললাম, তাহলে যে কোনো হাই এন্ড ডিভাইস দ্যাট ইজ কল্ড মানে সুপার কম্পিউটার টাইপ অফ জিনিস। তো সুপার কম্পিউটারগুলোতে আমরা অ্যালগোরিদম, তো ওখানেও তো অ্যালগোরিদম রান করছে। ধরো নাসার যে সমস্ত মেশিনগুলো ইউজ হচ্ছে আজকে, ইসরোতে বা অ্যাটমিক ভাবা রিসার্চ সেন্টারে যে সমস্ত সুপার কম্পিউটার ইউজ করছে, তো সেইখানে আমরা অ্যালগোরিদম যে রান করছি, যে সমস্ত কম্পিউটারগুলো যেগুলো বেসিক্যালি অনেক পাওয়ারফুল হয়, সুপার কম্পিউটারে আমরা রিলেটিভ অ্যানালাইসিস করতে পারি। বাট এমনি যে আমরা যে সমস্ত ইউজ করি এমনি ল্যাপটপ বা এইগুলো দিয়ে, ঠিক আছে, সেই ডিফল্ট ইউজের জন্য ভাই আমরা অলওয়েজ অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ইউজ করব, ঠিক আছে? বুঝলে? কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার আরেকবার বলুন। আরেকবার বলছি, সুপার কম্পিউটারগুলোতে আমরা বেসিক্যালি রিলেটিভ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, কিন্তু এমনি ডিফল্ট ইউজের জন্য যে সমস্ত সিস্টেমগুলো ইউজ করা যায়, লাইক তোর কম্পিউটার, আমার কম্পিউটার, অরিজিৎ স্যারের কম্পিউটার, এগুলোর জন্য আমরা সবসময় অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মেথডেই যাব, ঠিক আছে? কারণ কেন যাব? কারণ আমরা আজকে তুই একটা কোড লিখলি, ধর একটা কোনো অর্গানাইজেশন, সেখানে ধর কোনো একটা নতুন কোনো একটা কিছু ডেভেলপ করছে, তার জন্য একটা টিম আছে যে অ্যালগোরিদম লিখছে। তোর মেশিনে তুই অ্যালগোরিদম লিখলি, তোর মেশিনে টাইম কমপ্লেক্সিটি একরকম হলো, আমার মেশিনে একরকম হলো, তাহলে জীবনে আমরা ডেভেলপ করতে পারবো প্রোডাক্ট? হ্যাঁ, ডেভেলপ করতে পারবো না ঝগড়া করে যাবো সারাক্ষণ, আমার টাইম কমপ্লেক্সিটি কম, আমার টাইম কমপ্লেক্সিটি বেশি, এই চলতে থাকবে সারাক্ষণ। তো এই রকম ভাবে তো হবে না। তো ডিফল্ট ইউজ যে সমস্ত
আমরা মেশিনগুলো ইউজ করব, সিস্টেম ইউজ করব, ঠিক আছে? সেইখানে আমরা যে অ্যালগরিদম লেখার সময় আমরা অলওয়েজ ট্রাই করব যাতে কিনা আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যানালাইসিস বা অ্যাপ্রক্স অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যাই, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আর স্যার। অন্য কারোর কোশ্চেন আছে? এবার এই কথাটার মধ্যে একটা জিনিস আছে, এই কথাটার মধ্যে কি লুকিয়ে আছে বলতো? অ্যাসিম্পটোটিক নোটেশন মানেটা কি, বা এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, বলতে পারবে? এই যে অ্যাসিম্পটোটিক নোটেশন, এর মধ্যে আমরা একটা কি দেখবো? এর মধ্যে মূলত আমরা চারটে দেখি। কি দেখি? আগের দিন ক্লাসে বলেছি, বিগ ও নোটেশন, তারপর বিগ ওমেগা ওমেগা নোটেশন আর বিগ থিটা থিটা, আর স্যার বিগ ওমেগা। কি বললো? কারেক্ট, ঠিক আছে? তাহলে বিগ ওমেগা, বিগ থিটা, লিটিল ও, চারটে বলেছিলাম তো, লিটিল ও আছে কিন্তু, হ্যাঁ কি না? এগুলো হচ্ছে রেট অফ গ্রোথ বলা হয় ইনপুট সাইজে। তাহলে এই যে অ্যাসিম্পটোটিক নোটেশন, এইটা বক্তব্যটা কি? এটার বক্তব্যটা হচ্ছে যে এটা বেসিক্যালি কমপ্লেক্সিটির লিমিটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। লিমিটিং ফ্যাক্টর, কোন একটা কমপ্লেক্সিটির লিমিটিং বিহেভিয়ার বা ফ্যাক্টর হিসাবে এটা কাজ করে। মানে কি রকম? মানে যদি আমরা ইনপুট সাইজকে ইনক্রিজ করি, তাহলে টাইম কমপ্লেক্সিটি কোনো একটা পার্টিকুলার তোমার কি বলবো অ্যালগরিদমের কি দাঁড়াতে পারে, সেই জিনিসটাকে তোমার বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি, ঠিক আছে? টাইম কমপ্লেক্সিটি বা অ্যাসিম্পটোটিক নোটেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি দেখায়? এটা মূলত আমাদের কি বলে, যখন আমরা ইনপুট সাইজ ইনক্রিজ করব তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটির লিমিটিং বিহেভিয়ারটাকে শো করবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলো? আরো আইডিয়া ক্লিয়ার হচ্ছে? আরো কনসেপ্ট ডেভেলপ হচ্ছে ভালোভাবে আগের দিনের থেকে? যাদের যেইটুকুনি ডাউট ছিল আজকে সেই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে টাইম কমপ্লেক্সিটি যেমন তোরা ডেফিনেশন বললি, স্পেস কমপ্লেক্সিটির ডেফিনেশন কেউ বল আমাকে, কি হতে পারে? বল, আরো ডিপলি যাবো আজকে, বল স্পেস কমপ্লেক্সিটির ডেফিনেশন কি? অরিজিৎ স্যারও আমার স্টুডেন্ট হয়ে গেছে, অরিজিৎ স্যার বলতে হবে কিন্তু ক্লাসে থাকলে। হ্যাঁ স্যার, আমি সবসময় স্টুডেন্ট। তুমি আর কতবার পড়বে ভাই আমার কাছ দিয়ে? বল বল বল, কেউ একজন বলে তোদের মধ্যে। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে মানে কতটা মেমোরিকে অকুপাই করছে স্পেসটা আমাদের মেশিনে, সেটাকেই বলে স্পেস কমপ্লেক্সিটি। মানে একটা অ্যালগরিদম is the amount of memory it needs to be run to completion a particular task, correct? Yes or no Sohini? হ্যাঁ হ্যাঁ দাদা তো একদম। এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা কি কি মানে একটা স্পেস যে খাচ্ছে, স্পেসটা অ্যাকচুয়ালি কি কি, স্পেসটাকে আরো আরো আমি ছোট 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 পার্টে ভাঙতে পারি। আমরা তো এখানে শুধু কথা বলে দিয়ে ছেড়ে দিচ্ছি মেন মেমোরি স্পেস খাচ্ছে। মেন মেমোরি কি কি স্পেস খাচ্ছে? অরিজিৎ একটু হেল্প করো এই বিষয়টা, ওদের পক্ষে হয়তো আইডিয়া করা সম্ভব হবে না। কি কি স্পেস খাচ্ছে একটা প্রোগ্রাম এক্সিকিউশনের সময়, কি কি স্পেস খাচ্ছে? এই জিনিসটা এখন আমি বলছি কেন, ইন ফিউচার যদি তোমরা আমাদের কাছে কন্টিনিউ করো, দেখবে একটা সময় গিয়ে আমি মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার পড়াবো, তখন আর্কিটেকচারের কম্পাইল করতে যে স্পেস খাচ্ছে ওটা সাধারণত বলে দিচ্ছি, সাধারণত আমরা যদি কোনো একটা ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের জন্য যে স্পেসগুলো খায়, সেটা মূলত তিনটে জিনিসের ওপরে খায়, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন স্পেস, খাতাতে লিখে রাখো যে আমরা যে স্পেস কমপ্লেক্সিটি দেখবো আরো ডিপলি যদি যাই, কারণ তোমরা যদি এখন হাই এন্ড সিস্টেম ডিজাইন করতে যাও তাহলে তোমাদেরকে এই লেভেল অবধি জানতে হবে অ্যালগরিদম, ঠিক আছে? তাহলে আমরা তিনটে পার্টে বেসিক্যালি ভাঙি। একটাকে বলা হয় ইনস্ট্রাকশন স্পেস, আরেকটা জিনিস আমাদের দেখতে হয় যে ডেটা স্পেস কতটা খাচ্ছে, আরেকটা জিনিস আমাদের দেখতে হয় এনভায়রনমেন্টাল স্ট্যাক। তোমরা আগের দিনই পড়েছো, তোমাদেরকে রুম্পা ম্যাম স্ট্যাক পড়াচ্ছিল, হ্যাঁ কি না? ইয়েস অর নো? পুশ অ্যান্ড পপ অপারেশন তোমরা শিখছিলে, দেখছিলে, কারেক্ট? তো আমাদের আরেকটা যে পোরশন সেটা হচ্ছে স্ট্যাক স্পেস। এই তিনটে জিনিস কোনো একটা অ্যালগরিদম এক্সিকিউশনের সময় মেন মেমোরিতে তিনটে জায়গা অকুপাই করে।
ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। তিনটে জিনিস আমরা দেখি যখনই কোনো একটা তোমার ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, তখন সাধারণত মেন মেমোরির তিনটে স্পেস বেসিক্যালি প্রোগ্রাম খেয়ে থাকে। একটা হচ্ছে ইনস্ট্রাকশন স্পেস, সেকেন্ড ওয়ান যেটা বললাম সেটাকে কি বললাম, ডেটা স্পেস, এন্ড থার্ড ওয়ান কি বললাম, সবাই বলো থার্ড ওয়ান কি বললাম, এনভায়রনমেন্টাল স্ট্যাক স্পেস, স্ট্যাকের স্পেসটাকে অকুপাই করে। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার যে ইনস্ট্রাকশন স্পেসটা কি জিনিস। দেখো তুমি যখন একটা অ্যালগরিদম বানাচ্ছ সেটা একটা অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশন দিয়ে তো তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, স্যার। অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশনও তো কিছুটা একটা স্পেস খাবে, যেই স্পেসটা খাবে তিন চারটে জিনিসের উপর, ফ্যাক্টরের উপর। কি কি ফ্যাক্টর? যে তোমার যে কম্পাইলারটা ইউজ করছো সেই কম্পাইলারটা ওই প্রোগ্রামকে মেশিন কোডে কনভার্ট করতে কতটা টাইম লাগছে। এই জিনিসগুলো রিলেট করবো আমরা কি করে? আমাদের এখানে প্রত্যেকটা টিচার একজন আরেকজনের সাথে সবসময় মানে কোশ্চেন নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করি। দেখো আজকে যেমন অরিজিৎ স্যার প্রেজেন্ট আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা এখনো ভিডিওতে গিয়ে দেখো, দেখতে পাবে আমি কিন্তু আমার রুম্পা ম্যামের ক্লাসে জয়েন করেছি। কারণ আমরা দেখতে চাই প্রত্যেকজনের ক্লাসে যে সবার একটা পার্টিকুলার কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারছি কিনা সাবজেক্টে। এই যে আমি এই কথাটা বললাম, এটাই দেখবে আজকে তোমাদের অরিজিৎ স্যার পরের দিন, কালকেই মেবি নেবে হয়তো, কম্পিউটার আর্কিটেকচার যেদিন পড়াবে সেদিন এই কথাটাই বলবে যে কম্পাইলার বেসিক্যালি একটা প্রোগ্রামকে আমাদের মেশিন করে কনভার্ট করতে হয়। কারণ আমাদের মেশিন বোঝে না ভাই আমরা যেগুলো লিখছি, এই যে আমরা লিখছি না ইন্ট, এই যে আমরা লিখছি না যে স্ক্যানএফ, এইগুলো কিন্তু আমার মেশিন বোঝে না। মেশিন শুধুমাত্র বিট স্ট্রিম বুঝবে 10101010, যেটাকে কিনা মেশিন কোড বলে, ঠিক আছে? এবং এটা কনভার্ট করবে কে? কম্পাইলার। ক্লিয়ার? হেল্প করবে। তাহলে কম্পাইলার একটা পার্টিকুলার কমপ্লিট প্রোগ্রামকে মেশিন কোডে কনভার্ট করতে যে টাইমটা নিচ্ছে সেইটাও কিন্তু তোমার একটা ইনস্ট্রাকশন স্পেসের আন্ডারেই পড়ছে, অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশন স্পেস বলতে পারো। বুঝতে পারলে? এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বুঝতে পারলে? হ্যাঁ, ইয়েস স্যার। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে। তো আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা আমাকে সেকেন্ড কথা বলো, আমরা অ্যালগরিদম ডিজাইন করব কেন? ডিজাইন গোলটা কেন আমাদের, কি দরকার? আমরা অ্যালগরিদম শিখছি বা কেন, বা কি করব? এটা পরবর্তীকালে আমরা কি ইউটিলাইজেশন আছে এটা বলো, আমরা করছি কেন? হ্যাঁ অরিজিৎ স্যার বলো, আমাদের ডিজাইন গোলটা কি আছে অরিজিৎ স্যার? দাদা উইথাউট প্ল্যানিং না ঘর হয় না কেরিয়ার তৈরি হয়। প্ল্যান আগে ভালো করে করতে হবে, তারপরে তো এক্সিকিউশন হবে। তো যতক্ষণ না আমরা অ্যালগরিদম ভালো করে তৈরি করতে হচ্ছে, হ্যাঁ যতক্ষণ না আমরা একটা এফেক্টিভ সলিউশনে আসছি, সে এফেক্টিভ সলিউশনের আগে যতক্ষণ আমরা ডিজাইনটা বানাতে না পারছি ততক্ষণ আমরা সেটাকে কোডে রিফ্লেক্ট করতে পারবো। স্যার তোমাদেরকে বললো এফেক্টিভ, এইটাকে যদি আমি টেকনিক্যাল কথায় বলি তাহলে আমাদের ডিজাইন গোল অ্যালগরিদমের মেন কাজটাই হচ্ছে কি তোমরা নিজেরাও জানো, সেভ টাইম, ট্রাই টু সেভ স্পেস, এই দুটো জিনিস। তাই তো টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি শিখে আমাদের কি লাভ হবে? খায় না মাথায় দেয় জিনিসটা শিখে, এটাই লাভ হবে তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসাবে। এফেক্টিভ ওয়ে অ্যালগরিদম লিখতে শিখলে তোমরা কি করতে পারবে? টাইম বাঁচাতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কি করতে পারবে? স্পেস বাঁচাতে পারবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আমরা এমন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব ইন ফিউচার যে অ্যাপ্লিকেশনটা আমার মেন মেমোরি কম স্পেস খাচ্ছে এবং তার রেসপন্স টাইমও অনেক বেটার। এইরকমই তো অ্যাপ্লিকেশন আমরা ডিজাইন করতে চাইবো, হ্যাঁ কি না বলো? তাই না? এটাই হচ্ছে অ্যালগরিদমের ডিজাইনের মেন গোল। এই জিনিসগুলো তোমাদের ভাবতে শিখতে হবে এখন থেকে, ঠিক আছে? বুঝতে পারলে? তার মানে আমি একটা প্রোগ্রাম রান করছি, ওই প্রোগ্রামটা কত ফাস্ট, কত বেটার তোমার রেসপন্স করছে, ঠিক আছে? সেটা আমরা অবশ্যই আমরা কিন্তু ওই বিষয় নিয়ে কনসার্ন। বলো না কারা কারা গেম খেলো একটু ভালো? তোমরা চাও গেমে অনেক বেশি ল্যাগ হোক, অনেক বেশি ইসে হোক, তাহলে গেম খেলতে তোমরা মজা পাও? অরিজিৎ নিজেই খেলে, বল অরিজিৎ পাস। আবার কি তোরা এটাও তো চাস যে আমি যে একটা হাই এন্ডের গেম খেলবো, যেটা কিনা আমি আগে কম্পিউটারে কল অফ ডিউটি খেলতাম, এখন মোবাইলে কল অফ ডিউটি চলে এসেছে। তা কম্পিউটারে যে ধরনের স্পেস খেত মোবাইলে নিশ্চয়ই সেই ধরনের স্পেস খাবে না? ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু স্পেস অনেক কম খেলো, তোর এক্সপেকটেশন ওই গেমটা থেকে, কল অফ ডিউটির থেকে কি এক্সপেকটেশন থাকবে? যে আমি মেশিনে যেরকম মানে যেরকম এক্সপিরিয়েন্স পেতাম সেটা আমি মোবাইল থেকেও পাবো, তাই না? এটাই তো থাকবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? তার জন্য অ্যালগরিদমকে এত স্ট্রং ডিজাইন করতে হবে, এবং যারাই বানাচ্ছে ঠিক আছে তারা এই দুটো জিনিস করে দিচ্ছে, টাইম সেভ করে দিচ্ছে, কম্পিউটেশনাল টাইম, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পেসটাকেও রিডিউস করতে পারছে, স্পেসটাকেও সেভ করতে পারছে। তো যারা করছে তারা ভাই কোটি কোটির প্যাকেজ নিচ্ছে। তো এই জিনিসটা তোরাও চাই, তোরাও পা, এই জন্যই আমরা চেষ্টা করছি। তো এটা মাথায় রাখবি। এবার আমরা আসবো যেটা নিয়ে মানে আমাকে প্রায় 4 দিন ধরে টেক্সট করলেও এখনো বোঝানি হয়নি, সেটা হচ্ছে আমরা যখন নোটেশনটা দেখি কনস্ট্যান্টটা কি, তাই তো? কনস্ট্যান্ট বলতে অরিজিৎ স্যার বলেছে সিও লেখে, কোনো কোনো বইয়ে তোরা কেউ পাবি, ইন জেনারেলকে সব থেকে ভালো আমরা 1 দিয়ে ডিনোট করি, তাই তো? হ্যাঁ কি না? বিগ ও অফ 1, কারেক্ট? এইটা নিয়ে ডাউট ছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এর আগে আমাদের জানতে হবে যে ফাংশনের সাইজ, তার মানে আমরা এটাকে কিভাবে লিখি? বেসিক্যালি f of n is equal to big of o of a 1, yes or no? তার মানে এখানে আমরা বলতে পারি g of n এর ভ্যালু is equal to 1, কারেক্ট? yes or no? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এখানে n কি? নাম্বার অফ ডেটা আইটেম, যেই ডেটা আইটেমটা বেসিক্যালি তোমার আমাদের প্রসেস করবে কম্পাইলার, এবং প্রসেস করতে গিয়ে যে টাইমটা লাগবে সেই টাইমটা। আর এখানে n কি? n হচ্ছে তোমার ইনপুট সাইজ, আমরা আগেই জেনেছিলাম, তাই তো? ইয়েস অর নো? তাহলে 1 কি? 1 কি কেউ একজন বলতে পারবে 1 কি? আরে যে কোনো একটা নতুন ইনস্ট্রাকশন তুই বানালি আজকে, ধর কোনো একটা পার্টিকুলার মেশিন বা অ্যাপ্লিকেশনের জন্য, আরে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে অ্যাটলিস্ট কিছু তো টাইম নেবে রে বাবা, হ্যাঁ কি না? অ্যাটলিস্ট 1 মিলি সেকেন্ড নেবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আচ্ছা ওটাই কি টাইম? তাই তো, টাইম কমপ্লেক্সিটিকেই তো আমি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে। তাহলে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন, মোস্ট প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে অ্যাটলিস্ট তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ারমেন্ট হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, এবং আমি একটা কোনো ইনস্ট্রাকশন লিখছি বা আমি একটা প্রোগ্রাম লিখছি যাতে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, ওই প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের প্রপার্টিগুলো সেম, তাহলে ওই প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার রানিং টাইমটাও সেম হবে, অলমোস্ট কনস্ট্যান্ট। ইয়েস অর নো? অরিজিৎ স্যার আমাকে কারেক্ট করে দেবে যদি আমি ভুল বলি কিছু, তাই তো? জানি না। তাহলে কোনো একটা প্রোগ্রাম লিখলাম আমি, সেই প্রোগ্রামের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের যে প্রপার্টি আছে সেটা যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি যে তার সেই প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কম্পাইলার সেম টাইম নেবে, কারেক্ট? ইয়েস অর নো? কম্পাইলারের কি করে সেম টাইম নেবে? সেম টাইম নেবে, তাহলে কম্পাইলারের রানিং টাইম অলমোস্ট প্রায় কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে ধর প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতেই ও অলমোস্ট, মানে ধর অলমোস্ট তোর 90 মিলি সেকেন্ড, সরি 90 মিলি সেকেন্ড মানে ঠিক 0.90 মিলি সেকেন্ড টু 1 মিলি সেকেন্ড এরকম নিচ্ছে। তাহলে অলমোস্ট আমি ধরে নিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশনই এক্সিকিউট করতে 1 মিলি সেকেন্ড লাগছে। তাহলে এর টাইম কমপ্লেক্সিটিকে আমরা ডিনোট করব কি দিয়ে? k দিয়ে, c দিয়ে, বা বিগ অফ 1 দিয়ে। বুঝেছো? বলো এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, কেমন একটা এক্সাম্পল দেখাই, চলো তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য আমরা চেষ্টা করি। লেটস সে এটা হচ্ছে মেইন ফাংশন, তোমরা জানো প্রোগ্রাম এখান থেকেই স্টার্ট হয়, এক্সিকিউশন কম্পাইলার এখান থেকে স্টার্ট করে। এর ভেতরে তোমরা লিখছো, ধরো লেটস সে আমি একটা লিখছি, ধরো x + y = z, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো এখানে x আর y এর ভ্যালু যাই হোক না কেন, z এর ভ্যালু অলওয়েজ কি হবে? z এর ভ্যালু কি হবে বলো? অলওয়েজ সেম হবে। অলওয়েজ সেম হবে না, z এর ভ্যালু যেটা পাবি সেটা হলো একটা কনস্ট্যান্ট পাবি, নাকি না অন্য কিছু পাবি? যেখানে 10 দিবি 12 দিবি, 12 + 22, আবার তুই এটা চেঞ্জ করে তুই দিবি 20 + 30, তাতে হয়ে যাবে 50, 50 20 30, এগুলো কি কনস্ট্যান্ট। তাহলে এর জন্য যে আমরা যে কম্পাইলার যে টাইমটা নেবে সেই টাইমটা কি নেবে? বিগ অফ 1 নেবে। তুই এবার x এর জায়গায় তুই 10 দে, x এর জায়গায় তুই 20 দে, x এর জায়গায় তুই 30 দে, y এর জায়গায় তুই 0 দে, 10 দে, 20 দে, 100 দে, 30 দে, অলওয়েজ কম্পাইলারের এই লাইনটা এক্সিকিউট করতে সেম টাইমই লাগবে। ইনপুট তুই 10 দে 12 দে, তার উপরে এই লাইনটার মানে কম্পাইলেশন করতে যে টাইমটা লাগছে সেই টাইমটার উপরে কোনো এফেক্ট আসছে না x আর y এর ভ্যালু, x আর y এর ভ্যালুর উপরে আমার এখানে কোনো রকম টাইমের কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি বল? হচ্ছে? স্যার যাই দিই না কেন সেম টাইমই হবে, সেম টাইমেই এক্সিকিউশন করবে,
সেম টাইমই লাগবে ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে, এটাকেই বলা হচ্ছে বিগ অফ 1। ওকে, বুঝলি? বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। প্র্যাকটিক্যালি বোঝালাম। এবং আরেকটা অরিজিৎ স্যার খুব ভালো এক্সাম্পল দিয়েছিল যে তুই গাড়িতে যা, না গাড়িতে মানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ তুই গাড়িতে যা, তুই যেভাবেই যা ভাই, তোকে 2 কিলোমিটার রাস্তায় তোকে যেতে হবে। এবার তুই যদি গাড়িতে যাস তাহলে তুই ফার্স্ট যাচ্ছিস, তার মানে ওই যে আমরা টাইম কমপ্লেক্সিটিতে প্রথমেই শিখে আসলাম যে হার্ডওয়্যার বিহেভিয়ার যদি আমরা অনেক বেশি ইমপ্রুভ করে দিই তাহলে সেই সিস্টেমে আমার কি হবে, আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। কিন্তু আলটিমেটলি আমার তো ডিস্টেন্সটা তো সেমই, 2 কিলোমিটারটা তো কমে যাবে না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এইবার এটা ক্লিয়ার হয়েছে বল? তাহলে এই জিনিসটাই আগের দিন আমরা শেখাচ্ছিলাম। বিগ অফ বিগ এই 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 কার্ডটা যেটা বলেছিলাম, আর কোনো ডাউট আছে বল? এখানে আমরা কন্ডিশন কি লিখেছিলাম, এফ অফ এন লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন, এন অলওয়েজ গ্রেটার দ্যান কি হবে, এন নট। এন নট মানে কি বল? এটার মানেটা কি? এটার মানেটা কি আমাকে বোঝাতে পারবেন? অরিজিৎ এগুলো আছে তো ওদের, নাকি না আমি বেশি দূরে চলে যাচ্ছি? না না, আছে আছে। তো এটা বল আমাকে, এটার মানেটা কি? মানে এন মানে থাকে ইনপুট সাইজ, আর এন নট মানে যে টাইমটা আমাকে দিয়েছে, মানে এন নট অলওয়েজ বড় হবে এন এর থেকে। এন নট অলওয়েজ বড় হবে। এন নট বড় হবে না এন বড় হবে? এন নট বড় হবে এন নটের থেকে বড় বা সমান হবে, মানে গ্রেটার দ্যান এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট হবে। এটার মানে কি? প্রথম আমি যদি বিগ ও নোটেশনের কথা বলি, অ্যাসিম্পটোটিভ নোটেশনের রেসপেক্টিভ, তাহলে আমরা এই কথাটা বলতে পারছি যে এই যে এফ অফ এন এন্ড জি অফ এন দুটো ফাংশন নিচ্ছি, এই দুটো ফাংশনকে অবশ্যই কি হতে হবে, পজিটিভ ফাংশন হতে হবে। কি হতে হবে? খাতাতে লিখে রাখ, কি হতে হবে? এফ অফ এন এন্ড জি অফ এন কে কি হতে হবে? বোথ আর পজিটিভ ফাংশন। ঠিক আছে? ওকে, কারণ এই যে দুটো ফাংশন নেব, এই দুটো ফাংশনের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিকে অলওয়েজ পজিটিভ হতে হবে। ঠিক আছে? ডেফিনেটলি যদি স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ পজিটিভ হতে হয় তাহলে এই দুটো ফাংশনকেও অলওয়েজ পজিটিভ হতে হবে। এবার একটু ম্যাথামেটিক্সে অ্যাপ্লিকেশন লাগবে, মিনিমাম ম্যাথামেটিক্স তোমাকে জানতেই হবে কিন্তু। ঠিক আছে, কিছু করার নেই, এইটুকুনি তোমাকে জানতে হবে। এবং এখানে যে সিটা নিচ্ছ, এবং সিটাকেও আমি বলেছিলাম আগের দিন অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে, হ্যাঁ কি না বলেছিলাম? এখানে তোমাদের বিগ ও নোটেশনের জন্য আমি দুটো এক্সাম্পল নিলাম। ধরো এফ অফ এন আর একটা হলো জি অফ এন ইজ ইকুয়াল টু এন প্লাস 10। এবার আমরা এখানে কি করব, আমরা দেখব যে যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায় সি ইন্টু জি অফ এন এর এই কন্ডিশনটা, তবে আমরা বলতে পারবো এফ অফ এন অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু কি হবে, বিগ ও অফ জি অফ এন হবে। তাই তো অরিজিৎ স্যার? হ্যাঁ ইয়েস স্যার। তাহলে বলছে যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনের বিগ ও নোটেশনটা কখন হোল্ড করবে? তখনই হোল্ড করবে যখন কিনা এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। এবার আমরা একটা টেবিল বানিয়ে নিচ্ছি যে আদৌ হচ্ছে কি হচ্ছে না। এটা হচ্ছে এফ অফ এন, এটা হচ্ছে জি অফ এন, এখানে এন। আচ্ছা, প্রথমে যদি আমি এন এর ভ্যালু 1 নিই তাহলে কি হবে রে? তাহলে কি হয়ে যাবে স্যার? এন 1 হয়ে যাবে, এন প্লাস 10 স্যার 11 হয়ে যাবে। তাহলে কে বড়? জি অফ এন বড়, তাই তো? জি অফ এন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন নট এর ভ্যালু যখনই আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 চলে যাচ্ছে, তাই না, তখনই আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে সেই পার্টিকুলার কন্ডিশন এন নট 1 এর জন্যই আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু এই বিগ ও যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হোল্ড করে যাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। কারেক্ট। তাহলে এইভাবে আমরা চেক করব, এবং তখনই আমরা কোনো একটা পার্টিকুলার ফাংশন, মানে আমরা গ্রোথ রেটটাকে, ইনপুটের গ্রোথ রেটটাকে আমরা বিগ ও এইচ অফ সামথিং ওই গ্রোথ ফ্যাক্টরটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, বোঝা গেল কি যায়নি বলো? হ্যাঁ স্যার বুঝেছি। এবার আমাকে কেউ একজন বলো যে এখানে তোমরা আপার বাউন্ডের কথা যে বলছো, যে আপার বাউন্ডটা কি?
কেন আপার বাউন্ড বলা হচ্ছে, এটার পিকচার তোমরা দেখতে পাচ্ছ। প্রথম দিকে আমাদের এফএন বড় ছিল জিএন এর থেকে, আবার একটা সময় গিয়ে দেখতে পাচ্ছ এফএন আবার ছোট হয়ে গেছে জিএন এর থেকে, আবার একটা সময় দেখতে পাচ্ছ আবারও বড় হয়ে গেছে এফএন, বড় হয়ে গেছে। কিন্তু এই যে পয়েন্ট, যে এন নট পয়েন্ট, এই পয়েন্টটার পর থেকে অলওয়েজ তারপরে যাই ভ্যালু নাও তার জন্য আমাদের জি অফ এন অলওয়েজ এফ অফ এন এর থেকে বড় হবে। ইয়েস অর নো? এই জন্য আমি আগের দিনই বলেছিলাম যে কোন একটা পার্টিকুলার ফাংশনের বিগ অফ এন স্কোয়ার যদি স্যাটিসফাই করে তাহলে বিগ অফ এন কিউবও হতে পারে, তার বিগ অফ এন টু দি পাওয়ার 4ও হতে পারে। হ্যাঁ কি না? বলেছিলাম কি না আগের দিন? বলেছিলাম। এবার এই আপার বাউন্ডটা কি কেউ একজন বলো তোমাদের মধ্যে। অরিজিৎ স্যার আপনিও হেল্প করুন ওদেরকে, আপার বাউন্ডটা কি? না স্যার, স্টুডেন্টরা নিজেই শিখুক, আমি তো শিখছি আপনার কাছ থেকে। না না না, এরকম বললে হয়? আপার বাউন্ড কি জিনিস বলো? বাড়িতে কেউ পড়াশোনা করে না, আগের দিনই বললাম। জিএন যখন অলওয়েজ মানে ইনিশিয়াল স্টেজে আমাদের হয়তো লাগতে পারে এফএনটা বড়, বাট একটা স্টেজে গিয়ে জিএন যখন বড় হয়ে যাবে, জিএন যখনই এফএন কে ক্রস করে যাবে তখনই সেটা আপার বাউন্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি হলো না ঠিকঠাক। অন্য কেউ ট্রাই করো তো দেখি। স্নেহা কোথায় গেল? আর তো বলছিল প্রথমে, ও কোথায় গেল? পরের দিকে ভিডিওগুলো শুনলেনি নাকি ঠিকঠাক করে? বাকিরা একটু বল কি হচ্ছে, সব চুপচাপ কেন? অঙ্কিত আছে, বিদিশা বল, জয় আছে, সঞ্জীব বল, অমিত বল, ওখানে অনেকেই আছে, সম্পূর্ণা আছে আগে রিপ্লাই করছিল, সোনিয়া আছে, বল, সুমিত বল, স্বস্তিকা বল, তাপসী সর্দার বল, সবাই বলে তোরা কি কি ভাবছিস বল। আরে আমি তো টিচার, আমি তো বলে দেবই, তোদেরকে ভাবতে হবে, নিজে থেকে শিখতে হবে, বলতে হবে। এখানে ভুল বললে ঠিক বললে কেউ কিচ্ছু বলবে না। আপার বাউন্ড, বিগো নোটেশনের আপার বাউন্ড সম্বন্ধে আমি যখন বলেছিলাম আগের দিন যে বিগো নোটেশনটা খুব একটা ইম্পর্টেন্ট নোটেশন, কারণ এটা ওয়ার্স্ট কেস কন্ডিশনকে ডিনোট করে। বলেছিলাম সোহিনী? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। ধরনের কেস দেখি, বেস্ট কেস, এভারেজ কেস আর ওয়ার্স্ট কেস। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি কি হচ্ছে, সেই পার্টিকুলার সিনারিও যেখানে কিনা আমার গ্রোথ রেট কোনো একটা অ্যালগোরিদমের বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে ইনপুট সাইজের সাথে সাথে সাথে। ঠিক আছে, বোঝা গেল? স্যার বিগ ও নোটেশন মেইনলি আমরা ওয়ার্স্ট কেস সিনারি চেক করতে ইউজ করি ইউজুয়ালি যখন আমরা লার্জ ইনপুট সাইজ নিয়ে অ্যানালাইসিস যখন করি। আমরা লার্জ ইনপুট সাইজ নিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, গ্রোথ রেটটা অ্যালগোরিদমের বাড়তে থাকছে। এই জন্য আমরা বললাম বিগ অফ এন স্কোয়ার যা বিগ অফ এন কিউব এন টু দি পাওয়ার 4, এগুলো সবগুলো ওই পার্টিকুলার এফ অফ এন ইজ লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন কে স্যাটিসফাই করে যাবে, তাই না? হ্যাঁ কি না? আর যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন বানাবো বা কোনো সাইট বানাবো, সেটা ডেফিনেটলি তুমি ট্রাই করবে যে সেটা যেন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করার জন্য তুমি বানাও। তার মানে তুমি ওই রকম ধরনের কন্ডিশনে সেট করবে। তুমি নিশ্চয়ই এইটা বানানোর জন্য চেষ্টা করবে না 10 জন, তাহলে 10 জনের পরে পরের দিন 20 জন যদি চলে আসে, ধরো তোমার একটা কোনো ওয়েবসাইট আছে, সেখানে তোমার কোনো ইনফরমেশন মানে ইনপুট দিতে বলছে, তোমার নাম ডিটেলস এগুলো দিতে বলছে, সেরকমভাবে একসাথে যখন অনেকজন মিলে দেবে, দেখবে তোমার ওয়েবসাইটটা কি হয়ে গেল, ডাউন হয়ে গেল। যেটা কিনা প্রথম দিকে আমাদের ফ্লিপকার্টে হয়েছিল, যখন বিগ বিলিয়ন ডে দিয়েছিল প্রথমবার, ক্র্যাশ করে গেছিল। তো এই ধরনের প্রবলেমগুলো তখন হতো, কারণ তখন এইভাবে ভাবনা চিন্তাটা অত ডেভেলপ হয়নি। কিন্তু পরবর্তীকালে আমরা এই জিনিসগুলো নিয়ে ভেবেছি। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ কি না? কারণ আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি, কোনো ওয়েবসাইট বানাচ্ছি, তখন আমরা ফোকাস করছি লার্জার ফ্যাক্টরগুলোর জন্য, লার্জেস্ট ফ্যাক্টরগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। আমরা সেই লার্জেস্ট ইনপুটের রেসপেক্টে দেখছি যে গ্রোথে, ঠিক আছে, ফাংশনের গ্রোথে কি ইম্প্যাক্ট আসছে, এবং ওই গ্রোথের ইম্প্যাক্টের মধ্যে কোন কোন ফ্যাক্টরগুলোকে আমরা এলিমিনেট করলে আমার টাইমটাকে আমি সেভ করতে পারবো। কারণ আমরা বললাম না, ট্রাই টু সেভ টাইম অ্যান্ড ট্রাই টু সেভ স্পেস, ইয়েস অর নো? ওই জিনিসটা দেখবো। যদি ওই জিনিসটা আমরা করতে পারি, তাহলে আমরা ওই লার্জার ইনপুটকে ট্যাকেল করতে পারবো, তাহলে আমাদের সাইট বা অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে পারবে হিউজ নাম্বার অফ ইনপুটকে। ক্লিয়ার হলো? বলো অ্যাপ্লিকেশন। আর দেখো আমি ভাই কলেজের টিচারের মতো পড়াতেও পারবো না, বইয়ের মতো নলেজ দিতে পারবো না, প্র্যাকটিক্যালি যেটুকুনি শিখি জানি সেইগুলোই বলছি। ঠিক আছে, যদি মনে হয় যে না বই, অনেকেই হয়তো মনে হবে যে
সিলেবাসে তো এইরকম জিনিস নেই, কিন্তু সিলেবাসের মতো করে আমি পড়াচ্ছি না, কিন্তু পরিষ্কার কথা। কিন্তু তুমি যদি দেখো, তুমি সিলেবাসের সমস্ত জিনিস কভার হয়েও বেশি কিছু জেনে যাবে। অরিজিৎ ঠিকঠাক হচ্ছে না, সিলেবাসের মতো করে যাব, বলবো খাতা খোল আর লেখ, কি করবো? না না দাদা, যেরকম করে যাচ্ছে হ্যাঁ, স্টুডেন্টরা বুঝতে পারাটাই আসল। সিলেবাস আমি আবারও বলছি, অরিজিৎ স্যারকেও আমি বলতাম, যখন অরিজিৎ স্যার আমার কাছে বলতো যে ভাই সবসময় ফোকাস কর শেখাতে, সেমিস্টার পাস হয়ে যাবে, 8 পয়েন্ট পাবি, 9 পয়েন্ট পাবি, দুদিন বাদে তোর সার্টিফিকেটগুলো একটা ঘরের কোনায় পড়ে থাকবে, কিন্তু যেটা নিয়ে তোকে এগোতে হবে সেটা হচ্ছে তোর কনসেপ্টটা। তো ওই সময়টা অরিজিৎ স্যার দিয়েছিল বলে আজকে অরিজিৎ স্যার, নাহলে আজকে অরিজিৎ বলেই পরিচিত হতো। আজকে অরিজিৎ স্যার হয়ে গেছে এই কারণেই, কারণ অন্যান্য স্টুডেন্টরা শুধু বই উল্টাতো আর এক্সামের আগে পড়তো, বাকিরাও ওই রকমই নোটস 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 বলে লাফাতো, কিন্তু ও কোনোদিন সেটা করেনি। ঠিক আছে দাদা, স্টুডেন্টই আছে, আর বড় কথা হচ্ছে শেখাটা আসল। সিলেবাস তো পরীক্ষার আগের দিন রাতেই কমপ্লিট হয়ে যাবে, আমি সেটা কোনো বড় সেটা নিয়ে চিন্তা নেই, আমার উপরে ভরসা আছে। তো এক্সট্রা ক্লাস নিয়ে হলেও আজকে ক্লাস নিচ্ছি তো এক্সট্রা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যদি লাগে প্রত্যেক দিন নেবো, উইকে 5 দিন 5 দিনই নেবো টানা, এইরকমও আমি করতে পারি, কিন্তু আমার মেন অবজেক্টিভ হচ্ছে তুমি যতটা পারো শিখে নাও এখান থেকে। আচ্ছা, বোঝা গেল কি যায়নি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল নেব, তাহলে বিগো এইটা বোঝা গেছে। বিগো নোটেশনটা তো নোটেশনটাকে আপার বাউন্ড নোটেশন বলে। তোমাকে পরীক্ষার খাতায় এরকম একটা এক্সাম্পল লিখতে হবে, ওই ডেফিনেশনটা লিখতে হবে, মানে ডেফিনেশন বলতে এই কন্ডিশনটা লিখতে হবে যে কি 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 বলা হয়, ব্যাস এই কন্ডিশনটা তুমি লিখে ব্যাস এই একটা এক্সাম্পল দিয়ে তুমি এটা দেখিয়ে দিলে। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হয়ে গেল তোমার মেন কাজ। আমাকে এবার আমি তোমাদের এক্সামে কেমন দিতে পারে, আমাকে অরিজিৎ স্যার বলছিল যে এক্সামে কিন্তু স্যার দেয়, আপনি করান, কারণ আমি এর আগে অ্যালগরিদম তোমাদের কখনো পড়াইনি। ঠিক আছে, কারণ আমি এত লোয়ার ক্লাসে অ্যালগরিদম পড়াইনি। এবার রুম্পা ম্যাম আমাকে বললো স্যার আপনি একবার পড়ান না। ঠিক আছে, কারণ আমি সি প্রোগ্রামিং পড়াতাম আগের বারও, তোমরা যদি দেখো আমি সি প্রোগ্রামিং পড়িয়েছি, ঠিক আছে, ডিপ্লোমাতে, কিন্তু আমাকে প্রথমবার অ্যালগরিদম দিয়েছে। তো আমি প্রথমে একটুখানি টেনশনে ছিলাম যে আমি আগেও তোমাদের সাথে ফ্রিকোয়েন্সি আমার ম্যাচ করাতে পারবো কিনা, কারণ আমি অনেক হায়ার এন্ডে যদি বলে দিই আজকে ম্যাথামেটিক্যাল নোটেশন অনেক বেশি ইউজ করি, তাহলে তোমাদের পক্ষে বোঝা অনেকেরই খুব চাপ। তো সেই রেসপেক্টে বলো তো এটা আদৌ বিগো নোটেশনকে স্যাটিসফাই করছে কিনা, বলো, তোমাদের চেক করতে হবে, বলো। স্যাটিসফাই করছে? একটু দাঁড়ান। এবং ইনপুট সাইজ কি হওয়ার জন্য স্যাটিসফাই করছে, মানে এন আমরা কত নিলে আমাদের এফ অফ এন অলওয়েজ লেস দ্যান সি ইন্টু জি অফ এন হবে, এটা বার করে দাও। আরেকটাও দেবো এরপরে ফাংশন, তোমাদের সব দেবো, তোমাদের কয়েকটা হোমওয়ার্কও দেবো। স্যাটিসফাই করছে না তো? করছে না? আচ্ছা, আর কে কে কি কি বলবে, করছে কি করছে না? এইরকমই কোশ্চেন আসে তো অরিজিৎ ভাই? হ্যাঁ হ্যাঁ, প্রুভ করা থাকে, প্রুভ করতে বলে, মানে দিয়ে বলবে যে বলো আদৌ বিগো নোটেশন হোল্ড করছে কি করছে না, তাই তো? হ্যাঁ এরকম বলবে, সো দ্যাট fn ইকুয়ালস টু অর্ডার অফ gn, এরকম বলে। অরিজিৎ ওদের এটাও বলতে পারে যে তোমরা বার করো ইনপুট সাইজ কত হলে এই নোটেশনটা স্যাটিসফাই করবে, হোল্ড করবে, তাই তো? এরকমই তো কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ এন নোটের ভ্যালু জিজ্ঞাসা করে অনেক সময়। গুড, তাহলে দেখো এই অঙ্কটা তোমরা এই জন্য ম্যাথমেটিক্স একটু ভালো করে জানতে হবে। কিছুই না, এফ অফ এন অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু সি ইনটু জি অফ এন বলেছিল, কারেক্ট? তাহলে এফ অফ এন আমরা কি পেয়েছি, এফ অফ এন আমরা পেয়েছি 10 n + 10, সি ইনটু জি অফ এন আমাদের কি আছে n - 10। এখানে তোমাদের একটা ভ্যালুই নিলে তোমাদের স্যাটিসফাই করবে। n এর ভ্যালু যদি তোমরা 30 নাও, স্যার স্যাটিসফাই করছে। আর সি এর ভ্যালু যদি তোমরা 2 নাও, তবেই একমাত্র স্যাটিসফাই করবে। দেখো, হ্যাঁ স্যার করছে। 30 + 10 40 হয়ে গেল, সি এর ভ্যালু 2 ইনটু n এর ভ্যালু 30 - 10, তার মানে 40 ইকুইভ্যালেন্ট টু 40। তার মানে এখানে n ইজ ইকুয়াল টু 30 এন্ড সি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 2 নিলেই একমাত্র এটা বিগো নোটেশনকে স্যাটিসফাই করবে। এই রকম কোশ্চেন আসতে পারে যে n আর সি এর কোন ভ্যালু নিলে এটা বিগো নোটেশনকে স্যাটিসফাই করছে, বুঝলে? এরকম তোমাদের একটা ফাংশন দিয়ে এক্সামে আসতে পারে। আরো কোশ্চেন কিছু দেখাচ্ছি তোমাদেরকে, চলো তোমরা নিজেরা করো, পারলে দেখবে খুব মজা পাচ্ছ, আর যারা পাচ্ছ না তারা এখনো বলো আমাকে, বারবার বোঝাবো, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা দিলাম তোমাদের, এফ অফ
n ইজ ইকুয়াল টু n স্কোয়ার। এবার এইটা তো আমি জাস্ট তোদের পরীক্ষায় আসবে কীরকম দিচ্ছি, এবার প্র্যাকটিক্যালি তোদেরকে বোঝাবো কখন আমরা n বিগ অফ n আসবে, কোন ধরনের প্রোগ্রামে আমরা পাবো, সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি। ধীরে ধীরে বলতে থাকবো, প্রত্যেকটা জিনিস শুনতে থাকবি। বল এটা কি হবে, এটা কি আদৌ বিগো নোটেশনকে স্যাটিসফাই করবে বা হোল্ড করবে কন্ডিশন? দাদা gn equals to only n, gn is equal to only n। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর এটা একটা লিনিয়ার ফাংশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন তো লিনিয়ার ফাংশনের থেকে অলওয়েজ বড় হবে, হ্যাঁ কি না, তাই না? হ্যাঁ আমাদের করতে হয় না, দেখেই বলতে পারি কোয়াড্রেটিক ফাংশন অলওয়েজ লিনিয়ার ফাংশনের থেকে বড়ই হবে, একমাত্র জিরো যদি হয়। আর আমরা এটাও জেনেছি যে n নট এর ভ্যালু জিরো নেওয়া যাবে না, n নট অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আমরা আজকে কন্ডিশনে প্রথমে পড়েছি যে f অফ n আর g অফ n কে দুটো পজিটিভ ফাংশন নিতে হবে বিকজ তাদের টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি পজিটিভ। এবার n নট এর ভ্যালু অলওয়েজ কি নিতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমি তো n নট এর ভ্যালু জিরো নিতেই পারবো না, মানে n এর ভ্যালু ইনপুট সাইজ তো আমি জিরো দিতেই পারবো না, তাই আমাকে তো ইনপুট সাইজ জিরোর থেকে বড়ই দিতে হবে। আর জিরোর থেকে বড় দিলে শুধু একের জন্য স্যাটিসফাই করবে, এখানে একও নেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কি এক নেওয়া যাবে বল? হ্যাঁ, কারণ আবার কন্ডিশন কি n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু n নট হবে, তাহলে কি এখানে এক নেওয়া যাবে বল? না স্যার, নেওয়া যাবে না। আরে যদি কেন এক নেওয়া যাবে না বল আমাকে? হ্যাঁ স্যার, এক নেওয়া যাবে তো, কারণ n এর ভ্যালু যদি আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে তো ইকুয়াল টু হলেও তো হবে, তাহলে n এর মান যদি আমি 1 নিই তাহলে n নটও তো 1ই হচ্ছে, তো এখানে তো 1 নেওয়াই যেতে পারে। নেওয়া যাবে আদৌ? হ্যাঁ স্যার, নেওয়া তো যেতেই পারে, কারণ যেহেতু n গ্রেটার দ্যান ইকুয়াল টু হলেও তো কোনো প্রবলেম নেই। n এর ভ্যালু যদি 1 নিস তাহলে একমাত্র f অফ n লেস দ্যান ইকুয়াল টু c ইনটু g অফ n টা স্যাটিসফাই করছে, তুই বলছিস তাই তো? হ্যাঁ, কিন্তু আইডিয়ালি এটা ভাব যে c এর ভ্যালুটা তুই আদৌ জানিস কি হতে পারে? তুই এই কন্ডিশনটা তখনই বলছিস, যখন তুই c কেও ধরে নিচ্ছিস 1, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ডেফিনেশন সেখানে বলে যে c এর স্যার সিটা 1 হবে না, সিটা হবে না 1, না হলে 1 ধরলে হবে না। হ্যাঁ, c এর ভ্যালু গ্রেটার দ্যান 0 বলেছে, এখানে তুই জোর জবরদস্তি কন্ডিশন লাগিয়ে দিচ্ছিস c এর ভ্যালু 1 ধরে করব, কিন্তু ইন জেনারেল কেস তোকে জিজ্ঞাসা করছি এই ফাংশন কি এই ফাংশনের থেকে কোনোদিনই হতে পারে না। f অফ n যদি একটা কোয়াড্রেটিক ফাংশন হয় আর g অফ n যদি একটা লিনিয়ার ফাংশন হয় তাহলে ডেফিনেটলি হতে পারে না, কারণ n স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু c ইনটু n আসবে, তাই না? n মানে লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশনের তোমার বিগো নোটেশন কি হয় জানিস? এইটা হয়, তাই তো অরিজিৎ? হ্যাঁ, এটাকে লিনিয়ার রান টাইম ফাংশন বলে, মানে এর ইনপুট সাইজ যত বাড়াবি এর আউটপুট মানে এর টাইম তত বাড়বে। মানে লেটস সে আমি যদি এখানে 1 ইউনিট বাড়াই তাহলে এখানে 1 ইউনিট বাড়লো, এখানে 2 ইউনিট বাড়াই এখানে 2 ইউনিট বাড়লো, এখানে 3 ইউনিট বাড়াই এখানে 3 ইউনিট বাড়লো, এগুলোকে জয়েন করলে এরকম একটা কি লিনিয়ার কার্ভ পাবি, যেটা কিনা অরিজিন দিয়ে পাস করছে, এরকম একটা লিনিয়ার কার্ভ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিগো অফ n এর ডায়াগ্রাম বা বলতে পারিস কার্ভ, ঠিক আছে? যেমন কিনা তোরা দেখতে পাচ্ছিস এইগুলো, ঠিক আছে? ওকে, লিনিয়ার ফাংশন এটা, কিন্তু এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, তো ডেফিনেটলি এই দুটো সেম হবেই না কোনোদিন। তাহলে ভাই এই দুটো কি করে বলতে পারি যে f অফ n কে আমরা বিগো অফ g অফ n দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এটাও তো হবে না। তাহলে n স্কয়ার ইজ নট ইকুয়াল টু কি বিগো অফ n, তার মানে এখানে আমাদের কোনোদিনই আমাদের কি হচ্ছে না, বিগো নোটেশন আমাদের কি করছে না, হোল্ড করছে না, স্যাটিসফাই করছে না। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ তোমরা ক্লিয়ার। বাড়িতে করবে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করবে, খাতায় লেখো। তাহলে এইভাবে ভাবতে হবে, তুমি জবরদস্তি যদি c এর ভ্যালু এখানে 1 নিয়ে নাও, ঠিক আছে, n এর ভ্যালু 1 আর c এর ভ্যালুও তুমি 1 নাও, তাহলে একমাত্র তুমি স্যাটিসফাই করবে, যেটা কিনা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী ট্রু নয়। তাহলে এটা ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে? কন্ডিশনটা তোমাদেরকে কি লেখা ছিল সেটা তোমরা জানো। তাহলে আমাদের এখানে f অফ n দেওয়া আছে n স্কোয়ার প্লাস n প্লাস 5, যেখানে g অফ n দেওয়া আছে হচ্ছে শুধু c n স্কোয়ার। তাহলে এটা তোমরা চেক করে দেখবে তোমাদের কত আসছে, ঠিক আছে? ওকে, আর এটা তোমরা বলবে
যে এন নটের ভ্যালু মানে এন এর ভ্যালু কত হলে, ঠিক আছে, মানে এন নট, এন তো বেসিক্যালি গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট, কত হলে বেসিক্যালি এইটা বিগো নোটেশনকে স্যাটিসফাই করবে, বা তোমার কি বলবো আমি, কি করবে, হোল্ড করবে। ক্লিয়ার? ইয়েস অর নো? বিগো 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 নোটেশন ক্লিয়ার হয়ে গেছে তো? এরপরে এই রিলেটেড যা প্রবলেম আসবে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার পারবো। তারপর কি রে আওয়াজ করলি? বিগো অফ, তাহলে ও অফ 1 মানে বিগো অফ 1টা বুঝে গেলি তোরা, কনস্ট্যান্ট ফাংশন। বিগো অফ n ফাংশনটা কি ফাংশন বললাম? লিনিয়ার টাইম, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ফাংশন, মানে যার রান টাইমটা গ্রো করবে লিনিয়ারলি উইথ রেসপেক্ট টু ইনপুট সাইজ। মানে আমি ইনপুট সাইজ যে হারে বাড়াবো আউটপুট আমার মানে এর টাইম আমার সেই হারে বাড়বে। ঠিক আছে, বুঝলি? বুঝলি? আমি যদি দুটো ইনপুটের জন্য যদি আমার টাইম লাগে 5 মিলি সেকেন্ড, তাহলে আমার যদি বাড়িয়ে 3টে করে দিই তাহলে কত লাগবে, বা যদি আমরা 10টা করে দিই তাহলে কত লাগবে, এইরকম ব্যাপার। বুঝলি? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ইনক্রিজ করবে ইনপুট সাইজের সাথে আমার টাইমটা লিনিয়ারলি ইনক্রিজ করবে। ঠিক আছে, রান টাইমটা। ওকে, এইটা হলো ব্যাপার। দুটো জিনিস আমি কিন্তু নোটেশন তোদেরকে বললাম। এবার এই জিনিসটাকে যদি আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হয় সি প্রোগ্রামিং দিয়ে, তাহলে কিভাবে বুঝবো? দেখ, তোরা নিজেরাই সি প্রোগ্রামিং লিখবি, তাহলে তোরা যদি এই জিনিসগুলো এখন থেকে বুঝে যাস, তাহলে তোরাই বুঝতে পারবি যে আমি আমার কোডটা ভালো লিখছি না ভালো খারাপ লিখছি, বা আমার কোডে আমি আরও কিভাবে ইমপ্রুভমেন্ট আনতে পারবো। এই জিনিসগুলো আমাদেরকে কেউ বলেনি, ঠিক আছে, আমরা খুব কষ্ট করে শিখেছি তখন। যাই হোক, সেটা যাতে তোদের না করতে হয় এই জন্যই আমাদের এত পরিশ্রম। তো এইটুকুনি একটু মর্যাদা দিস, বাড়িতে একটু পড়িস। আমি আর কিচ্ছু বলবো না এরপরে, তোরা পড়িস। ঠিক আছে, শুধু থিওরি মুখস্থ করিস না, সাবজেক্টটা মুখস্থ করা সাবজেক্ট নয়, সাবজেক্টটার অপমান হয়ে যাবে। তাহলে আমরা আবারও একটা মেইন ফাংশন লিখলাম, তার আন্ডারে আমরা প্রথম লিখলাম x = y + z। ঠিক আছে, ওকে। তারপরে কি করলাম, তারপর আমরা একটা ফর লুপ চালিয়ে দিলাম। i এর ভ্যালু 1, i অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু n, আর i প্লাস প্লাস। ঠিক আছে, আবার এই ফর লুপের পরেই আমরা জাস্ট ইমিডিয়েট কি করলাম, y = y + z। এবার আমরা যদি চেক করি যে টোটাল এই ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি কি দাঁড়াচ্ছে, তাহলে কি হতে হবে বলো দেখি, কেউ অ্যানালিসিস করতে পারছো কিনা আমি দেখবো। অরিজিৎ বলবি না কিন্তু তুই এটা, ঠিক আছে? স্যার x = y + z এর নিচে কি লিখেছেন ওটা? ফর লুপ i = 1, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন স্টেজ। ঠিক আছে, এটা তো তোমাদের স্যার, তোমরা জাভার গ্রুপে থাকলেই দেখবে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে কথা বলছিল, আর ওটা তো জাস্ট ফর লুপের যে বেসিক যে স্ট্রাকচার সেটাই বানালাম। তারপরে আবার আমরা আবারও x = y + z লিখলাম। এই অবধি যদি আমরা দেখি আমার কম্পাইলেশন টাইম কত লাগবে বল? x এর ভ্যালু যাই আসুক না কেন, বা y z এর উপরে এখানে কি রান টাইমের কোনো রকম এফেক্ট আসবে? 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 আসবে না। আসবে না। ঠিক আছে, ওকে, আসবে না। কিন্তু ঠিক আছে, তার মানে যদি না আসে তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কি বলেছিলাম, 1 আসে। 1 আসে তো, হ্যাঁ কি না? 1 আসে। আচ্ছা, এবার এইখানে কি আসবে? এখানে কি আদৌ আসবে এফেক্ট? আসবে না। এখানেও আসবে না। না দাদা আসবে, কারণ ওটা তো আমরা নেক্সট স্টেপে গিয়ে করছি, তাই না? ফার্স্ট লাইনে যেটা আমরা ইমপ্লিমেন্ট করছি ওটার টাইম যেটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, ঠিক আছে, y এর দিন তুমি ইনপুট দিলে, তুমি ধরো y এ দিলে 10, z এ দিলে 11, বা যাই দিলে এখানে সেইটা স্টোর হলো। কিন্তু এই জায়গাটার পরে কি ঘটনা ঘটবে? সি প্রোগ্রামিং এ কার আইডিয়া আছে দেখি? অরিজিৎ তুইও বলতো এটা কি হবে? এই জায়গাটা সেম থাকবে না? সেম থাকবে না, কেন থাকবে না? আমি দাদা রিজয়েন করলাম, আমি কেটে গেছিলাম একটু নেটওয়ার্কের জন্য, একটু বলো। এই জিনিসটা দেখ, আমাকে বল যে উপরে টাইম কমপ্লেক্সিটি 1 আসছে অরিজিৎ মেইন ফাংশনের পরে x = y + z, ফর লুপের পরে x = y + z আবারও লিখেছি, টাইম কমপ্লেক্সিটি সেমই থাকবে, 1ই হবে না এখানে চেঞ্জ হবে? না না, এখানে চেঞ্জ হবে, কারণ লুপের ভেতরে আছে না, লুপটা যতবার এক্সিকিউট হবে ততবার ওই ভিতরে লেখাটা এক্সিকিউট হবে। কারেক্ট, তাহলে লুপটা কবার এক্সিকিউট হবে? কবার এক্সিকিউট হবে? এক আছে i এর ভ্যালু, মানে n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 1 হচ্ছে, মানে n
n মাইনাস ওয়ান n মাইনাস টু এরকম করতে 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 গিয়ে একে দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তার মানে আমরা উল্টো দিক থেকে দেখতে পারি যে এই যে লুপটা আছে এটা n টাইমস রান করবে, তাই তো অরিজিৎ? হ্যাঁ 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 দাদা। তাহলে n নাম্বার, বাকিরা এবার বোঝ, এই যে n আছে তাহলে n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত i হচ্ছে, i এর ভ্যালু কত? i এর ভ্যালু কত? 1 ঠিক আছে, তাহলে যতক্ষণ না পর্যন্ত n তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে ততক্ষণ পর্যন্ত এই পার্টটা বারবার এক্সিকিউট হতে থাকবে। তার মানে এটা n নাম্বার অফ টাইমস এক্সিকিউট হবে, বুঝতে পারলে? একই না? এখানে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি এখানে আমাদের n হলো আর এখানে হলো 1, তাহলে n প্লাস 1 হলো টোটাল। তাহলে n প্লাস 1 আমরা কি বলতে পারি? n প্লাস 1 হলো, এবার এখান থেকে কিভাবে বানাতে হয় দেখ, একটা প্রোগ্রাম থেকে তুই এই যে বিগো নোটেশনটা বানাবি কি করে? তাহলে n প্লাস 1 হলো, তাহলে f অফ n হলো n প্লাস 1, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি ধরে নিই g অফ n এর ভ্যালু n, তাহলে আমরা বলতে পারি n প্লাস 1 অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু c ইনটু g অফ n, হ্যাঁ কি না? বল, বলতে পারি? বেসিক্যালি এইগুলো কি, এইগুলোকে অ্যাড করে তো আমি ইনপুট সাইজটাকেই ক্যালকুলেট করছি। ইনপুট সাইজকে আমরা f অফ n ইকুয়াল টু n প্লাস 1 দিয়ে নিলাম আর g অফ n ইকুয়াল টু n লিখলাম। এবার তোরা কন্ডিশন লাগা, বিগো নোটেশন কর, করে কি আসবে বল? বল এখানে কি এই কন্ডিশনটা কি স্যাটিসফাই হওয়া সম্ভব? পরবর্তীকালে তোরা একটা জিনিস শিখবি যে কোনো কনস্ট্যান্ট পার্ট থাকলে সেটাকে এলিমিনেট করে দেয় যায়, তাই তো? আমরা পরবর্তীকালে দেখবো যে n কিউব প্লাস ধর 2n প্লাস 5 এরকম আছে, 5টাকে ক্যান্সেল আউট করে দেবো, আমরা শুধু n কিউব প্লাস 2n দেখব। হ্যাঁ দাদা স্যাটিসফাই করছে এটা, করবে স্যাটিসফাই। তাহলে আলটিমেটলি এই যে কোডটা এটা স্যাটিসফাই করছে, টোটাল টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়ালো? বিগো অফ n। তার মানে বলতে পারি এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে আমি ইনপুট সাইজ যেরকম যেরকম সাজাবো সেই অনুযায়ী আমার কি হয়ে যাবে আউটপুট, মানে সেই অনুযায়ী আমাদের রান টাইম ইনক্রিজ করবে, বুঝতে পারলি? এটা হলো প্র্যাকটিক্যাল সিনারিও যেটা তোদেরকে দেখালাম। এইভাবে আমরা অ্যানালাইসিস করব, একটা কোড দেখবো, কোড দেখে বার করব, f অফ n বার করব, g অফ n বার করব, তারপর দেখবো সেটা বিগো নোটেশন ফলো করছে না থিটা না গামা কি হচ্ছে, সরি মানে ওমেগা, সরি গামা বলছি না, ওমেগা, ঠিক আছে? স্যার মানে আগে f অফ n আর g অফ n টা বের করে নিতে হবে, তারপর স্যাটিসফাই করতে সেটা হবে। একদিন হবে না, এরকম বহু প্রোগ্রাম নিয়ে বাড়িতে বসে ট্রাই করতে হবে, ভাবতে হবে, অ্যানালিসিস করতে হবে, তবে গিয়ে এই জায়গাটা আসবে। এটা একদিনের জায়গা নয়, এটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। তোমাকে যত বেশি ম্যাথামেটিক্স মানে কি যত প্র্যাকটিস করবে তত তোমার তৈরি হবে, ঠিক আছে? এইভাবে বেসিক্যালি হয়। তাহলে বোঝা গেল? তাহলে লিনিয়ার রান টাইম তোমাদের একটা রিয়েল এক্সাম্পল দিলাম। আমি জানি না আদৌ কোনো কলেজে এরকম ভাবে তোমাদেরকে দেখাবে কিনা। এ অরিজিৎ তোদের বেলায় দেখিয়েছিল তোদের কলেজে? তোদের কলেজটাও তো যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ? আমি ক্লাস করতাম দাদা। করতিসই না? না না ক্লাস এরকম করতাম না, মাঝে মাঝে করতাম। ব্যাপারটা হচ্ছে কি বলতো দাদা, কলেজে তো কিছু কিছু কলেজে কিছু কিছু স্যার আছে যারা পড়ায় ভালো, কিন্তু কিছু কিছু স্যারের পড়ানো হয় নোটস ভিত্তিক পড়ানো হয়, তো সেই ক্লাসগুলোকে আমি স্কিপ করে দিতাম। ততটুকু সময় আমি তোমার কাছ থেকে বা নিজে পড়ে এসে বুঝতে পারবো, এটা আমার মনে হতো আর কি। কারণ এখন দেখবে কিছু কিছু চ্যানেলস আছে যারা দেখবে নোটস ভিত্তিক পড়িয়ে দেয়, একটা পাওয়ার পয়েন্ট খুলে দিয়ে রিডিং পড়িয়ে দিয়ে ছেড়ে দেয়, তো ওইরকম টিপিক্যাল পড়াশোনা তো কিছু হবে না। আবার তো কারণ আমাকে ভাই আবার কিছু কিছু জিনিস মার্কেটে এখনো দেখা যাচ্ছে, আমি পরে লাস্টে বলবো, যারা কিনা তোদেরই সময় জিলেট ফিলেট দিয়ে বাই চান্স হয়তো একটু বেটার র্যাঙ্ক করেছে, সে ধর আগে কম্পিউটার সায়েন্সে পড়তো না, সে আগে ইলেকট্রনিক্সে ছিল বা এখান থেকে ছিল, তারা যাদবপুরে ঢুকে কি এমন কি একটা নিজেকে মনে করে তারা এখন সিএসটি ব্রাঞ্চও খুলে দিচ্ছে, কিন্তু এদিকে সিএসটি তারা শুধুমাত্র ওই ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করছে। আর যারা কি বলবো, খুবই সমস্যার বিষয় তাদের কাছ দিয়ে স্টুডেন্টরা পড়লে, যারা যেখানে এক্সপিরিয়েন্সই নেই, ঠিক আছে? দাদা আমি যখন ডিপ্লোমা দিই, তো ডিপ্লোমা দেওয়ার পর আমার ক্যাপজিমিনিতে অফ ক্যাম্পাসে আমি লাগিয়েছিলাম, তো অফ ক্যাম্পাসে আমার টেকনিক্যাল ইন্টারভিউ হয়েছিল। তো আমাকে বললি যে ভয় পাচ্ছি, এই করছি ওই করছি অনেক। হ্যাঁ সেটাই। এবারে শোনো, তাহলে টেকনিক্যাল ইন্টারভিউতে একটা কোয়েশ্চেন দিয়েছে যে পেয়ার বার করাতে, আর কি অ্যারে থেকে পেয়ার বার করাতে। এবারে আমি হচ্ছে দুটো অ্যাপ্রোচই করেছি, একটা হচ্ছে ব্রুট ফোর্স মানে একটা অর্ডার অফ n স্কোয়ারে বার করেছে, আর একটা অর্ডার অফ n। তো এবার আমাকে কোয়েশ্চেনটা করেছে যে
তুমি দুটো আমাকে বার করে দেখাও, কি করে অর্ডার অফ এন স্কোয়ার আসছে, কি করে অর্ডার অফ এন আসছে। তো আমাকে সেই মুহূর্তে খাতায় পেনে লিখে আবার সেটাকে সাবমিট করতে হয়েছিল। তোমাদের দাদা বা স্যার যাই বলো না কেন, আমাদের রিয়েল টাইম এক্সাম্পল দিল ক্যাপজেমিনি এবং তোমাদের ইনফোসিসের একটা এক্সাম হয়, কি পোস্টার নাম মনে হয় ইনফোসিসেরটাও তুই দিয়েছিলিস, ওটা হচ্ছে অপারেশনাল সামথিং একটা কোনো পোস্ট থাকে যেটা ডিপ্লোমার পরে, ঠিক আছে, মোটামুটি ভালোই। যদি তোরা ওইখানেও যাস তোদেরকে আজকে এই জিনিসগুলোই জিজ্ঞাসা করবে কিন্তু, আর এই জিনিসগুলো ঠিকঠাক না জানলে ওখানে গিয়ে ক্র্যাক করতে পারবি না, ঠিক আছে, বুঝলি। ডিপ্লোমাতেই এই লেভেলে জিজ্ঞাসা করছে যে তুমি এন স্কোয়ার হয় না এন হয় সেটা বার করে দেখো, তাহলে বিটেকে কি লেভেলে জিজ্ঞাসা করতে পারে ভাব ইন্টারভিউর পরে, মানে তোর ফার্স্ট রাউন্ডের পরে। তাহলে বিগ অফ এন স্কোয়ার, এটা আমি আগেই বললাম, এটাকে কি বলা হয়, কোয়াড্রেটিক টাইম, তাই তো, হ্যাঁ কি না, কোয়াড্রেটিক টাইম। মানে এখানে রান টাইমটা কেমন ভাবে বাড়বে, ইনপুট সাইজের সাথে কি হারে বাড়বে, কোয়াড্রিক্যালি বাড়বে, ইয়েস অর নো। এন এর ভ্যালু 1 রাখলে এন স্কোয়ারের ভ্যালু 1 দেবে, এন এর ভ্যালু 1 এর জায়গায় 2 রাখলে এন স্কোয়ার কত দিয়ে দেবে 4, 3 রাখলে কত হয়ে যাবে 9, ইয়েস অর নো, হ্যাঁ হ্যাঁ কি না, হ্যাঁ স্যার। কোয়াড্রিক্যালি বাড়বে। কেমন হবে, তোমরা প্যারাবোলা দেখেছো, প্যারাবোলা কার্ভ ঠিক লাইক এইরকম, বুঝতে পারলে। মানে আমি যদি শুধু পজিটিভ সাইডটা নিয়ে, এটা একটা এক্সপোনেনশিয়াল রেটে বাড়ার মতোই দেখাচ্ছে বেসিক্যালি। তাহলে কোয়াড্রেটিক টাইম, ঠিক আছে, কমপ্লেক্সিটির রেসপেক্টে। তাহলে বিগ অফ এন স্কোয়ার কি বলছি, যেখানে আমাদের রান টাইমটা গ্রো করে, খাতায় লিখে রাখো, রান টাইম গ্রোজ কোয়াড্রিক্যালি উইথ রেসপেক্ট টু ইনপুট সাইজ। এইটুকুনি শুধু জানলেই এনাফ, আর কিছু লাগবে না। এরকম প্রচুর ফাংশন আছে। এবার এইটার আমি একটা এক্সাম্পল দিতে স্যার আরেকবার বলুন, রান টাইম গোস কোয়াড্রিক্যালি উইথ দ্য ইনপুট সাইজ। যারা লিখতে পারিসনি তাদের জন্য লিখে দিচ্ছি, রান টাইম গোস কোয়াড্রিক্যালি। আর কেউ এরকম মনে করবি না কিন্তু ক্লাসের পরেও, তোরা তো আশা করি বুঝতে পারছিস যে আমরা সবসময় চেষ্টা করছি রিপ্লাই দেওয়ার। আগের দিন তোদের আমি তখন ট্রেনে যাচ্ছিলাম, যখন কিনা মিঠু জিজ্ঞাসা করছিল স্যার এই জায়গায় আমার প্রবলেম আছে, প্রবলেম হলে বলবি গ্রুপে, চেষ্টা করবো ইমিডিয়েটলি রিপ্লাই দেওয়ার। রান টাইম গ্রোস কোয়াড্রিক্যালি উইথ রেসপেক্ট টু টাইম বা উইথ দ্য ইনপুট সাইজ, এইভাবে লিখতে পারি, সরি উইথ দ্য ইনপুট সাইজ, ঠিক আছে, এই কথাটাই তুই লিখে রাখ। ওকে, পলিনোমিয়াল ফাংশনে আপাতত বলছি না, এটার রেসপেক্টে তাহলে একটা দেখাই প্রোগ্রামকে কিভাবে অ্যানালাইসিস করবি। বিগো নিয়ে আজকে যা দেখিয়ে দিয়েছি, বিগোর পরে আমার মনে হয় না আর আটকানো উচিত, ঠিক আছে। এরপরে যদি পড়াশোনা না করিস তাহলে সেটা তোর ব্যাপার। কিভাবে হয়, কখন হয় বলো তো, কখন এন স্কোয়ার পাই জানো তোমরা, যখন আমরা নেস্টেড লুপ চালাই। যখন কোনো ফাংশনের নেস্টেড লুপ দেখবে বুঝে যাবে ভাই ওই ফাংশনটার মিনিমাম টাইম কমপ্লেক্সিটি হতে চলেছে এন স্কোয়ার। বুঝতে পেরেছো কি বললাম কথাটা কি বললাম যখনই আমরা কোনো একটা ফাংশন মানে কোনো একটা প্রোগ্রামের নেস্টেড লুপ দেখে নিয়েছি, তার মানে বুঝতে পারছি ভাই ওর মিনিমাম টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ার হবে, ইয়েস অর নো। হ্যাঁ, নেস্টেড লুপ মানে কি, একটা লুপের আন্ডারে আরও অনেক সংখ্যক আমরা লুপকে ইউজ করব, এগুলো তোমাদের রুম্পা ম্যাম পড়াবে, ঠিক আছে। মেন ধরো আমি একটা লিখছি, সেম প্রোগ্রামটাই আবার লিখছি, x = y + z, প্রথমবার হলো, তাহলে এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি 1 পেয়েছিলাম, ইয়েস অর নো। তারপর আমরা একটা ফর লুপ চালালাম, এর আগেই তো দেখলাম, হ্যাঁ কি না বলো, তাই তো। হ্যাঁ স্যার। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় এসে এই স্টেপে এসে টাইম কমপ্লেক্সিটি কত পেয়ে গেলাম, n, কারেক্ট, ইয়েস অর নো। এবার আমরা আরেকটা ফর লুপ চালালাম, তার আন্ডারে আবার আরেকটা ফর লুপ চালালাম। দাদা তোমাকে যে প্রবলেমটা আমি বলেছিলাম, কোনটা বলতে বলেছিস, যে এদের সিলেবাস এরকম করে দিয়েছে, মানে মেনলি কি হতো আমাদের সময় অ্যালগরিদমসটা সি বা কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখার পর অ্যালগরিদমস থাকতো, এদের একসাথে দিয়ে দিয়েছে। এটা একটা বাজে ব্যাপার। তো ওই জন্য বলেছিলাম যে যতটুকু পারবে একটু ভেঙে দেখিয়ে দিবে, কারণ টাইম লাগলে সেটা বুঝতে পারবে না। এই তো আমি ওদেরকে এই গ্রুপটা যদি না তারা বুঝতে পারে তাহলে আমি ওদের প্রোগ্রামের স্ট্রাকচারটা দেখেছি, রুম্পা পড়ালে ওরা বুঝে যাবে যে কি হচ্ছে। তাহলে এই স্টেপে এসে কি হলো, এন স্কোয়ার হলো। আমি জাস্ট তোদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি যে কিরকম হয়। আমি তোদেরকে সি প্রোগ্রামিং শেখাচ্ছি না, সি প্রোগ্রামিং ম্যাডাম আমার থেকেও ভালো পড়াবে, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি অ্যালগরিদম কিভাবে ক্যালকুলেট করবি। তার মানে দেখ, একবার ফর লুপ ইউজ করেছিস সিঙ্গেল টাইম, তার জন্য তোর টাইম কমপ্লেক্সিটি কি এসছে, n।
সিঙ্গেল, এর আগে কত এসেছিল 1। এবার দেখ নেস্টেড লুপ মানে একটা ফর লুপের আন্ডারে আরেকটা ফর লুপ, সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেল n স্কয়ার। তাহলে আমাকে এখানে দেখতে হবে 1 প্লাস n প্লাস n স্কয়ার, এটা কি অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু c ইনটু n স্কয়ার হতে পারে বল? এটাও কি হোল্ড করছে বিগ ও নোটেশন? কেউ একজন করে দেখ, তোরা শিখে গেছিস, করে দেখ, করবে এটা স্যাটিসফাই? স্যার একটু দাঁড়ান করছি। করে দেখ, তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো এর ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কি। এটাই তো f অফ n, আর n স্কয়ারটাকে আমরা g অফ n ধরে নিয়েছি এই অঙ্কের ক্ষেত্রে। ক্যালকুলেট করে দেখ। আমরা আগেই বলেছি কমপ্লেক্স মানে কনস্ট্যান্ট টার্ম এমনি কেটে যাবে, তো দেখে নিতে পারিস সেটা করেও। আমরা পরে যখন শিখি না বড় বড় প্রোগ্রাম করি তখন এইভাবে আমরা এলিমিনেট করে দিই, অত টাইম নেই এইটাকে আবার এইভাবে বসিয়ে বসিয়ে চেক করা। এই প্রোগ্রামটা কিভাবে রান করে, যখন i এর ভ্যালু 1, ঠিক আছে, তখন যে এই যে যেটা সেটা 1 থেকে স্টার্ট হয়ে n বার যাবে। আবার যখন i এর ভ্যালু 2 তখন যেটা আবারও 1 থেকে স্টার্ট হয়ে n বার যাবে, তাই তো ভাই? i এর ভ্যালু যখন 3 তখন আবারও যেটা n বার যাবে। এইভাবে ভাব, এইভাবে চলতে থাকে জিনিসটা। নেস্টেড লুপ তোরা পড়বি, তাহলে এটা ক্যালকুলেট করে দেখ আদৌ বিগ ও নোট হোল্ড করছে কিনা। করে দেখে নিবি করবে এটা হোল্ড, ঠিক আছে? কোন কত ভ্যালুতে করবে সেটা তুই তোদের পরীক্ষাতে দিতে পারে, তো দেখবি এটার তার মানে এই যে পুরো টোটাল যে প্রোগ্রামটা হলো এর টাইম কমপ্লেক্সিটি আমরা কি পেয়ে গেলাম স্যার, বিগ ও অফ n স্কয়ার পেয়ে গেলাম। কারণ আমরা দেখেই বলে দেবো এক্সামে যে ভাই এই প্রোগ্রামটা যেটা করা হয়েছে এই প্রোগ্রামটাতে নেস্টেড লুপ লাগানো হয়েছে, এর মিনিমাম টাইম কমপ্লেক্সিটি তো ভাই n স্কয়ার আসবেই, বরঞ্চ n কিউবও আসতে পারতো, n টু দি পাওয়ার 4 তো অবশ্যই আসতে পারে, মিনিমাম তো n স্কয়ার আসবেই আসবে। ক্যালকুলেট করে দেখে নিবি, ঠিক আছে? বল, এরকম আরো আরো হাজারো প্রবলেম আছে। আমি চেষ্টা করব না যেমন জিলেটে পড়াই এরও ডিপিপি দিয়ে দিয়া যে কর বাড়িতে বসে তোরা চল, ঠিক আছে? বানিয়ে কত ভাবতে পারিস, অ্যানালাইসিস কর। করেছিস কেউ, চেক করলি, দেখবি আসবে, ঠিক আছে? এখন না করলেও পরে দেখে নিস। বোঝাতে পারলাম বলো? হাঁপিয়ে গেছি, বলো বুঝতে পেরেছো? তাহলে যেই মুহূর্তে আমরা নেস্টেড লুপ দেখবো, নেস্টেড লুপ মানে মনে রাখবি কোনো একটা ফর লুপের আন্ডারে যদি আরো এক বা একের অধিক সংখ্যক ফর লুপ তোমরা দেখতে পাও, নেস্টেড লুপ বলে। নেস্টেড লুপ বুঝেছো? হ্যাঁ, হ্যালো, কি রে শোনা যাচ্ছে না কথা? বুঝতে পেরেছিস কিনা বল রে, বুঝতে পারছি না আমি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা বলবি তো স্যার বলছিলাম যে আপনি এটা দিলেন সেটাতে স্যার সি এর ভ্যালু কি বসবে নাকি এন এর ভ্যালু করে দেখতে হবে? কিছু একটা ধরতে হবে ভাই, নাহলে কি করে হবে সেটা? কি সি এর ভ্যালু স্যার 2, এন এর ভ্যালু স্যার 2, স্যার হলে হয়ে যাবে। তাহলে ম্যাচ করে যাচ্ছে তো, হচ্ছে তো? হ্যাঁ স্যার, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে সি এর ভ্যালু স্যার স্যাটিসফাই করছে, স্যার স্যাটিসফাই করছে। করবে ভাই, এটা এটা করতে বাধ্য। নেস্টেড লুপ মানেই মিনিমাম তোমার হয়ে যায় সিস্টেমের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n স্কয়ার, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো, ফিল করতে পারছো একটা কোডিং এর সাথে কিভাবে এই সাবজেক্টটা রিলেটেড বা এই সাবজেক্টটাকে কেন পড়া উচিত আমাদের। এবার ভাবো তুমি একটা পার্টিকুলার টাস্কের জন্য শুনছি সঞ্জীব, তুমি একটা পার্টিকুলার টাস্কের জন্য নেস্টেড লুপ ইউজ করে সেই সেম কাজটাই করাচ্ছ যে কিনা ওখানে নেস্টেড লুপ ইউজ করেনি, তাহলে তার টাইম কমপ্লেক্সিটি হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে বিগ অফ n, আর তোমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n স্কয়ার। কে ইন্টারভিউতে সিলেকশন পেয়ে যাবে? কার সিলেক্ট হয়ে যাবে? কে সিলেক্ট হবে? তুমি না ও যার বিগ অফ n এসছে? স্যার বিগ অফ এন এস। তাহলে এই জায়গাটায় তোমাদের যে আমি কিভাবে আমরা প্রোগ্রাম লিখবো। আর আমাদের প্রথম কথা আমি আর অরিজিৎ স্যার বারবার বলেছি যে নিট কোড করতে হবে। নিট কোড মানেই হচ্ছে এইটা, ক্লিন এন্ড নিট কোড মানেই হচ্ছে এইটা, যে আমরা এত সুন্দরভাবে অর্গানাইজ করব, এত ভালোভাবে আমরা ভাববো জিনিসটাকে নিয়ে, যাতে কিনা আমাদের এই টাইম কমপ্লেক্সিটিটা যত পারা যায় মিনিমাম করা যায়, ঠিক আছে? ওকে, এবং এইটাই খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমরা টিসিএস বলো, কগনিজেন্ট বলো, ক্যাপজেমিনি বলো, বড় বড় এক্সাম বলো, অনেক অনেক এক্সাম, অনেক ভালো ভালো
স্টুডেন্ট আছে, আমার কাছেও পড়তো ইলেকট্রনিক্স, সেই ছেলেটা এখন বিটেক পাস করলো, এখনো জব পায়নি। আমি ওকে বলেছি যে তুই ভরসা রাখ, এই জিনিসগুলো ফলো কর, নেক্সট আপকামিং যে আসছে যেগুলো সেই এক্সামগুলো দিয়ে আশা করি হয়ে যাবে। ওর প্রত্যেকটা এক্সামে ওর কপাল খারাপ, ওর প্রত্যেকটা এক্সামে ওর ইসে হয়, মানে ওর সব কোডই রান করে, কিন্তু ওই তারপর টাইম কমপ্লেক্সিটি, ওই স্পেস কমপ্লেক্সিটির জন্য যে ওরা যে স্পেসিফিক কন্ডিশন দিয়ে দেয় সেই একটা কন্ডিশনও স্যাটিসফাই হচ্ছে না, বুঝলি অরিজিৎ? এরকম কেস হচ্ছে, ফার্স্ট্রেটেড হয়ে গেছে, বুঝলি? বুঝলাম। ওরা যে দেয় ওই রেসপেক্টে ওই যে কন্ডিশনগুলো দেয় সেগুলো আর হচ্ছে না, সেই অনুযায়ী হচ্ছে না। এমনিও যেভাবে ভেবে লিখছে ধর সেই অনুযায়ী এমনি রান হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কম্পাইলেশন কোনো এরর নেই, কোনো কিছু নেই, তাও সিলেকশন আসছে না, কারণ ওইগুলোই তো হচ্ছে না। টেস্ট কেস যেগুলো বলে, এই টেস্ট কেসগুলো বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটির উপরে বেস করে ডিজাইন করা হয়, হ্যাঁ কি না? হ্যাঁ বল। দাঁড়া, বুঝলি? তাহলে টেস্ট কেসগুলো ওর উপরে বেস করে থাকে। তাহলে বুঝতে পারলি তোরা? বল। হ্যাঁ স্যার। তো এই হলো ব্যাপার, টাইম কমপ্লেক্সিটি, ওই জিনিসগুলো টেস্ট কেসগুলো তখন আর ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? টেস্ট কেসগুলো আর ক্লিয়ার করতে পারছে না, তাই সিলেকশনও হচ্ছে না, কিন্তু এমনি কোড রান করছে, সবই ঠিক আছে। তো এই জায়গাগুলোতেই তো নলেজটা অ্যাকচুয়ালি পার্থক্য তৈরি হচ্ছে। ওকে, তাহলে বিগো হয়ে গেল, বিগ ওমেগা। এবার বিগ ওমেগা জিনিসটা কি? এটাকে লোয়ার বাউন্ড বলা হয়, ঠিক আছে? বিগ ওমেগা, এই যে বিগ ওমেগা, বিগ ওমেগাতে আমাদের কন্ডিশনটা কি হয়? তাহলে আমরা বলতে পারি এফ অফ এন ইজ ইকুয়াল টু বিগ ওমেগা অফ জি অফ এন। এটা তখনই লিখতে পারি যখন গ্রোথ রেট, কার গ্রোথ রেট? এই ফাংশনটার, সেটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় হচ্ছে জি অফ এন এর সাথে। মানে এফ অফ এন যখন তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হবে, তখন এটাকে বিগ ওমেগা বলবো, বুঝেছো? স্যার আপনার স্ক্রিন শেয়ারটা কি অফ আছে? না তো, তুমি তাহলে রিজয়েন করো, ঠিক আছে। বুঝতে পেরেছিস? কিরে বাকিরা বল। স্যার আরেকবার বলুন, একবার বল। কন্ডিশনটা স্যাটিসফাই করলে সেটাকে বিগ বলছি কি বিগ ওমেগা বলা হচ্ছে, যেটাকে কিনা লোয়ার বাউন্ড বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ দাদা। তাহলে বিগ থিটাকে কি বলে স্যার? বিগ থিটা যখন দুটো ইকুয়াল হয়ে যায় ভ্যালু, তখন ওটাকে বিগ থিটা বলে। এইটাই বুঝে যাচ্ছিস? এফ অফ এন যখন এক্স্যাক্টলি জি অফ এন এর সাথে ইকুয়াল হবে তখনই। ঠিক আছে? কে বুঝতে পারেনি বলো এখনো? কেউ আছো বুঝতে পারোনি? তাহলে ওমেগা নোটেশন, অ্যাসিম্পটোটিক নোটেশনের মধ্যে সেকেন্ড আজকে পড়ানো আমি স্টার্ট করলাম, যেটাকে বলা হচ্ছে ওমেগা নোটেশন। সেখানের ক্ষেত্রে একই কন্ডিশন, সি এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে, এনি রিয়েল ভ্যালু, ঠিক আছে? ওকে, আর হচ্ছে তোমার কি হতে হবে? এন নট কে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে যখনই তোমরা ডেফিনেশন বা কিছু লিখবে এর ব্যাপারে, তখন কিন্তু এই জিনিসটা অলওয়েজ উল্লেখ করে দিও, সি এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 0 আর এন নট এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো এফ অফ এন কে আমরা, ঠিক আছে, বিগ ওমেগা জি অফ এন আমরা লিখতে পারি, তখনই লিখতে পারি যখন এফ অফ এন অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হলো, তখন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমরা একটা টেস্ট করো আদৌ হচ্ছে কি হচ্ছে না। এফ অফ এন ইজ ইকুয়াল টু এন দেওয়া আছে আর জি অফ এন ইজ ইকুয়াল টু এন প্লাস 10 দেওয়া আছে, বলো এটা কি আদৌ হবে? স্যার জি অফ এনটা n+1 তো? হ্যাঁ, n+1, n+1 এটা ওমেগা নোটেশনকে স্যাটিসফাই করছে। করছে, কিভাবে হ্যাঁ। করছে? কারণ এটা তো একটা বেসিক নলেজ, কারণ n এর ভ্যালু আমি যাই দিই, ঠিক আছে, c+1। এবার আমি যদি লেটস সে যদি বলি যে n এর ভ্যালু যদি আমি কত ধরবো বল, n এর ভ্যালু আমি কত ধরবো? n এর ভ্যালু আমি 1 ধরলাম,
তাহলে 1 is Sir, always one greater than ধরুন। equal to c এর ভ্যালু যদি আমি হাফ ধরে নিই তাহলে এখানে 1 ধরলে এখানে 2, তাহলে ক্যাটাগরি করলে 1। তো c এর ভ্যালু তো যে কোনো রিয়েল ভ্যালু ধরতে পারি গ্রেটার দ্যান 0, তাই না? কন্ডিশন তো ছিল c is always greater, you can take any real value যেটা কিনা গ্রেটার দ্যান 0, তাহলে সেইরকম নিলাম। তো c হলো হাফ, হাফ নিলে আমরা দেখতে পাচ্ছি 1 is greater than equal to 1, স্যাটিসফাই করেই যাচ্ছে। তাহলে এটা কি বলতে পারি তাহলে বল? তাহলে বলতে পারি n always equal to big omega of n plus 1, লেখা যায় এভাবে? তাহলে হ্যাঁ, আমরা স্যার। বলতে পারি f of n always equal to big omega of n plus 1, ঠিক আছে? তাহলে এটা হোল্ড করছে কন্ডিশন। নেক্সটটা তোরা কর, আমাকে বল। তাহলে বিগ অফ, আজকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন শেষ করে দেবো, ঠিক আছে? চল কিরে এবার আজকের ক্লাসের পরে আর কারোর কোনো ডাউট আছে বলে তো আমার মনে হয় না আছে। না স্যার নেই। না স্যার নেই। আজকের পরে আর কারোর কোনো ডাউট থাকা উচিত না। কি গেল তো দেখলাম ওই ট্রে ফে গুলো কিনতে গেছে মনে হয় দিদি, ব্যাগগুলো সারিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, এটা কিসের? এলইডি ল্যাম্প। আচ্ছা ঠিক আছে, 250 টাকা দাম, 30 টাকা সারানো হয়ে যায়। আচ্ছা দেখ, f of n is equal to n square plus n plus 1, এটা বল যে এটা আদৌ স্যাটিসফাই করবে কি করবে না। আর g of n n স্কয়ার দেয়া আছে, বল চল কর, তোরা নিজেরা করে বলবি। রে বল রে। হ্যাঁ দাদা করছে। হ্যাঁ স্যার করছে। করছে দাদা। সব মিলে 3360 টাকা। হ্যাঁ স্যার হচ্ছে। প্রজাপতিটা 750 টাকা আর সব 500 ঘট করতে পারেন। ঘট হবে না, প্রজাপতি যেটা করেছে যেটা ঠিকঠাক করেছে। 1000 টাকা ডিসকাউন্ট, আবার 1000 টাকা দিয়ে এলাম জমা। ও আচ্ছা, চিত্রকূট, সরি চিত্রকূটটা কি জিনিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যাটিসফাই করছে তোরা বললি তো, তাহলে স্যাটিসফাই করলে হ্যাঁ স্যার করছে। তাহলে এটাকে কি আকারে লিখতে পারি রে? f of n is equal to আমরা কি লিখতে পারি? big omega of কি লিখতে পারি? n স্কয়ার, তার মানে এর কি n স্কয়ার, তাই ওমেগা তো? অফ n স্কয়ার। কারেক্ট। এবার আমরা এখানের ক্ষেত্রে যেমন, ওটার ক্ষেত্রে যেমন, বিগ ওর ক্ষেত্রে যেমন আমরা আপার বাউন্ডের কথা বলেছি, বিগ ওমেগার ক্ষেত্রে আমরা লোয়ার বাউন্ড বলছি। কেন লোয়ার বাউন্ড বলছি? মানে হচ্ছে আপার বাউন্ড মানে হচ্ছে ওই বিগো নোটেশনকে আমরা আপার বাউন্ড কেন বলছি একটা প্রোগ্রামের ওই নাম্বার অফ ইনপুট যদি দেওয়া হয় তাহলে ওটা হচ্ছে ওর ম্যাক্সিমাম টাইম লাগবে কম্পাইলারের। আর বিগ ওমেগার ক্ষেত্রে কি বলছি যে মিনিমাম এইটুকুনি টাইম লাগবে। বুঝতে পারলি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আপার বাউন্ড বলছে কেন? বলছে যে আমি যদি 10 খানা ইনপুট দিই বা আমি যদি ইনপুট সাইজ আরো বাড়াই তাহলে আমার রান টাইম ম্যাক্সিমাম কত হতে পারে। আর এখানে লোয়ার বাউন্ড মানে হচ্ছে কি যে আমার ইনপুট সাইজ যদি আমি এরকম রাখি তাহলে মিনিমাম এইটুকুনি টাইম তো লাগবেই লাগবে, ম্যাক্সিমাম কি হবে সেটা আমরা তো অ্যানালাইসিস করে দেখব। ঠিক আছে, এখানে আমরা দেখি যে অ্যাট লিস্ট কতটা টাইম লাগছে তোমার কম্পাইলারে, বুঝেছো? সেটা ইনপুট সাইজ যাই থাকুক না কেন মিনিমাম টাইমটা কত লাগছে, এই জন্য এটাকে লোয়ার বাউন্ড বলে। বুঝেছো? তাহলে খাতাতে সবাই এভাবে লিখে রাখো যে লোয়ার বাউন্ড মিন্স ইট প্রোভাইডস a surety that the algorithm will take at least a certain amount of time regardless of the input size. কি বললাম বুঝেছো না লিখে দেবো? স্যার আরেকবার একটু লিখে দিন না, আরেকবার একটু বলুন। It provides a কি লিখে দেয়? Provides guarantee, হ্যাঁ, is provide a guarantee that the algorithm
will take at least a certain amount of time. Okay, স্যার স্যার অ্যালগরিদম উইথ এর পর কি লিখেছেন? algorithm will take at least a certain amount of time regardless of the input size. এর মানেটা সবাই বুঝতে পেরে গেলি তো, যে ইনপুট সাইজ যাই হোক না কেন প্রসেসরের বা আমি বলতে পারি কম্পাইলারের এই পার্টিকুলার কোনো একটা অ্যালগরিদমের এক্সিকিউট করতে এইটুকুনি টাইম তো মিনিমাম নেবেই নেবে, বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে আমাদের বিগো নোটেশন আর আমাদের বিগ ওমেগা নোটেশন কিসে কোথায় কোথায় অ্যাপ্লাই করব? যখন কোনো অ্যালগরিদমে, ভালো করে কথাটা শোন, যখন কোনো অ্যালগরিদমে আমরা বেস্ট কেস সিনারিও দেখব তখন আমরা বিগ ওমেগাকে ইউজ করব, আর যখন আমরা কোনো একটা অ্যালগরিদমে ওয়ার্স্ট কেস সিনারিও দেখব তখন আমরা কি ইউজ করব? বিগো নোটেশন। বুঝেছিস? হ্যাঁ দাদা। মানে কি? বেস্ট কেস সিনারিও মানে হচ্ছে যে মিনিমাম টাইম কমপ্লেক্সিটি, কোনো অ্যালগরিদমের মিনিমাম টাইম কমপ্লেক্সিটি যখন আমরা চেক করি সেটা বেস্ট কেস সিনারিও বলা হয়। আর যখন কোনো একটা পার্টিকুলার অ্যালগরিদমের লার্জ টাইম লাগছে, এক্সিকিউশন টাইমটা অনেক বেশি লাগছে, সেটাকে ওয়ার্স্ট কেস সিনারিও বলে, যেটা কিনা আমরা বিগ ও নোটেশন দিয়ে প্র্যাকটিক্যালি অ্যানালাইসিস করে থাকি। বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার হলো নাকি না বলো এরপরে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমাদের কি আছে পড়ে বলো, তাহলে তোমরা প্র্যাকটিস করলে, তাহলে আর তাহলে তোমরা বাড়িতে একটা ট্রাই করবে। আরেকটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই এটার উপরে, তাহলে আমি দুটো নোটেশন কমপ্লিট করলাম, আরেকটা নোটেশন কমপ্লিট করলেই আমরা আমাদের ক্লাস কমপ্লিট করে ফেলবো। আর আমরা আরেকটু পড়লেই পরের দিন আর 8 ঘন্টা লাগবে, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো মজা আসছে কিনা বলো, শিখতে পারছো তো সাবজেক্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এইটা বাড়িতে করে দেখবে। এটা হোল্ড করছে কি করছে না, ঠিক আছে, একটু চেক করে দেখো। এবার আমাদের নেক্সট আসবে হচ্ছে থিটা নোটেশন। এটা করার পরে আমরা বলবো থিটা নোটেশনটা কি। বলো, থিটা নোটেশন কি ডিনোট করে বা কি বলে? থিটা নোটেশন যখন fn এন্ড gn ভ্যালুর দুটোই সেম হবে তখন, মানে কোন একটা পার্টিকুলার ফাংশন fn আছে আর একটা কোনো ফাংশন gn আছে, তাদের দুজনেরই প্রায় গ্রোথ রেটটা যদি অ্যানালাইসিস করি অলমোস্ট সেম, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তাহলে সেটা আমরা কিভাবে লিখবো রে সৈনী? f of n অলওয়েজ ইকুয়াল টু কি হয়ে যাবে? g of n, তাই তো? এটার বেস্ট লেখাটা এইভাবে লেখা যায়, c1 ইনটু, দেখ এইখানের ক্ষেত্রে দেখ এই যে c1 ইনটু g of n অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু f of n অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু c2 ইনটু g of n। ঠিক আছে? এটা হচ্ছে একেবারে বেস্ট। পরীক্ষায় এইভাবে লিখে ওই ছবিটা এঁকে দিয়ে আসিস। ওকে, এবার তোদেরকে দাদা c1 আর c2 টা কি? ওই আগের মতো, এখানে আমি দুটো নিয়েছি বলে c দুটো জায়গায় c লিখলে তো তোরা বলবি ইকুয়াল টু সাইন আছে। দাদা আমরা ছোটবেলা থেকে শিখেছি ইকুয়াল টু সাইন আছে, দুদিকে c আছে, কেটে দিই। ওই জন্য আমি c1 c2 বানিয়েছি, দুটো আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কিন্তু এখানে c1 বল, এখানে c2 বল, এরা সবাই কার থেকে বড় রে? এরা সবাই কার থেকে বড়? 0 থেকে বড়। বুঝেছিস? আর এখানে n নট এর ভ্যালু কি হবে? অলওয়েজ গ্রেটার দ্যান 1, তাই তো? আর n এর ভ্যালু কি হবে? অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু n নট, হ্যাঁ কি না? এইভাবে লিখবি আর ওই কথাটা জাস্ট লিখে দিবি পরীক্ষায়। বুঝেছিস থিটা নোটেশনের ক্ষেত্রে? হ্যাঁ, থিটা নোটেশন। তাহলে এইটা কিসের জন্য ইউজ করা হয়? বেস্ট কেস, তাই তো? এটা কিসের জন্য ইউজ করা হয়? ওয়ার্স্ট কেস। এটা কিসের জন্য ইউজ করা হয়? অ্যাভারেজ কেস। বুঝতে গেল? হ্যাঁ, আমরা থিটা নোটেশন কখন ইউজ করি? কোনো একটা অ্যালগরিদমের অ্যাভারেজ কেস স্টাডি করতে। ওকে, তাহলে এবার তোমাদেরকে দুটো প্রবলেম দিচ্ছি, ফটাফট খাতাতে করে ফেলো আর আমাকে জানাও কি আসছে রেজাল্ট। নাও, এটা হচ্ছে প্রথম, একই এক্সাম্পল নিচ্ছি। n f of n n দেওয়া আছে আর g of n n plus 10 দেওয়া আছে। বলো, স্যাটিসফাই করবে?
হ্যালো, হ্যাঁ স্যার করবে। করবে? তাহলে এই জিনিসগুলোই বেসিক্যালি আমরা জানলাম। আরো আরো অনেক জিনিস আমরা পরের দিনের ক্লাসেও পড়বো, কিন্তু এখনো শেষ নয়। ঠিক আছে, আমার আরেকটা আছে হচ্ছে লিটিল ওয়েজ। স্যার প্রথম ছবিটা তো ওই ও নোটেশনের ওটা তো হ্যাঁ, বিগো নোটেশন। বিগো নোটেশন, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে ওমেগা, আর থার্ডটা হচ্ছে থিটা থিটা, আর পাশেরটা ওমেগা। পাশেরটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে ওমেগা হচ্ছে তোমার বেস্ট কেস দেখার জন্য। সব বুঝে গেলে তোমরা? ইয়েস অর নো? আর লিটিল ওয়েসটা কি? লিটিল ওয়েসটা হচ্ছে ধরো আরেকটা কোনো ফাংশন জিএন এর বদলে আরেকটা কোনো ফাংশন প্রীতমের নাম অনুসারে পি অফ এন নিয়ে নিলাম। তাহলে যদি দেখা যায় যে টি অফ এন ইকুয়াল টু বিগো অফ পি অফ এন স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু টি অফ এন নট ইকুয়াল টু থিটা অফ পি অফ এন, মানে তোমার অ্যাভারেজ কেসের কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, শুধুমাত্র তোমার ওয়ার্স্ট কেস সিনারিওটাকেই স্যাটিসফাই করছে, তখন সেটাকে লিটিল ওয়েজ বলে। বুঝেছো? হ্যাঁ স্যার আরেকবার বলুন। মানে এটার ক্ষেত্রে আমরা বলতে পারছি যে টি অফ এন অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু না, লেস দ্যান গ্রোথ রেট, মানে সি ইন্টু পি অফ এন, গ্রোথ রেট অফ পি অফ এন, তখন সেটাকে বলা হচ্ছে লিটিল ওয়েজ। ওকে, এখানে কিন্তু ইকুয়াল টু সাইন নেই, ভালো করে দেখো। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, মুছে আরেকবার দেখাচ্ছি। আমরা যেমন ভাবে এই কন্ডিশনগুলো লিখছিলাম, লিটিল ওয়েজ এর কন্ডিশন হচ্ছে যে টি অফ এন ফাংশন বা এফ অফ এন ফাংশন যদি অলওয়েজ লেস দ্যান সি ইন্টু জি অফ এন হয়, তখন সেটাকে লিটিল ওয়েজ বলছে। এবার তো বুঝতে পেরেছিস? মানে দাদা এখানে এটা বলতে চেয়েছে যে ওটা ইকুয়াল হবে না, অলওয়েজ বড় হবে, তাই তো? আগের প্রত্যেকটা কন্ডিশনে কি ছিল? নয়তো ছোট ছিল এফ অফ এন, নয়তো ছোট ছিল প্রথম, যদি আমি বিগো নিই সি ইন্টু জি অফ এন ছিল, মানে ছোট হবে এফ অফ এন, অলওয়েজ ছোট হবে, নয়তো ইকুয়াল হবে। পরের কন্ডিশনটা যখন আমরা ওমেগাতে দেখলাম, তখন আমরা দেখলাম কি এফ অফ এন অলওয়েজ কি হবে? বড় বা ইকুয়াল হবে, তাই তো? সি ইন্টু জি অফ এন এর থেকে, তাই তো? এখানে অনলি লেস দ্যান। তাই জন্য এটা কি বললাম, ওয়ার্স্ট কেস সিনারিওটাকে কন্ডিশনটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু বেস্ট কেস করছে না। ওই জন্য আমি তোদেরকে টি অফ এন দিয়ে একটা এক্সাম্পল দেখালাম, যে টি অফ এন বা এফ অফ এন স্যাটিসফাই করছে কার? বিগো অফ জি অফ এন, এইটা স্যাটিসফাই করছে, কিন্তু এফ অফ এন কখনোই এটা স্যাটিসফাই করছে না, ওমেগা অফ জি অফ এন। তখন এটাকে আমরা লিটিল ওয়েজ বলবো। ঠিক আছে, বুঝেছিস? মানে বিগ ওয়েজের ছোট ভাই। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে? বলো। আরো অনেক ধরনের ফাংশন হয়, ধরো তোমাদের আজকে শুধুমাত্র আমি 1 n স্কয়ার আর n এর কথা বললাম। লগও আছে, লগ থাকে, পলিনোমিয়াল ফাংশন থাকে, সেগুলো আমরা পরের দিন ছোট্ট আধ ঘন্টার মধ্যে ওগুলোকেও দেখে নেব। দেখে নিলে আমাদের শেষ হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, সুন্দর তোমরা ডিজিটাল নোট রোববার দিন বা সোমবার দিন পেয়ে যাবে, নেক্সট উইকে পড়ে নিও। কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? বাড়িতে এখন যে কোনো ধরনের তোমাকে যদি ইনপুট সাইজ দিয়ে দেওয়া হয়, তুমি সেখান থেকে বার করে আনতে পারবে তো, যে এটা আদেও এর নোট, এটা থিটা নোটেশনে যাবে না সেটা গামা নোটেশনে বা ওমেগা নোটেশনে যাবে না সেটা বিগো নোটেশনে যাবে, এইটা বুঝতে পারবে। এবং তুমি এটাও জানো যে বিগো নোটেশন কোথায় ইউজ করা হয়, কোন ধরনের প্রবলেমের জন্য আমরা বিগো নোটেশন ইউজ করব। ইয়েস অর নো? হ্যাঁ, আপার বাউন্ডের মিনিং কি, লোয়ার বাউন্ডের মিনিং কি, সেটাও জানো। ইয়েস অর নো? কোনো পয়েন্ট আছে আজকের ক্লাসে যেটা তোমাদের মাথাতে ঢোকেনি বা বুঝতে পারোনি? বলো লাস্ট, চলো। না স্যার সব বুঝতে পেরেছি। বাকিরা তাহলে আজকে তোর মিঠু প্রথম ক্লাস, মানে লাইভ ক্লাস, তো এর আগে তুই রেকর্ড দেখেছিস, আজকে তোর সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার সমস্ত ডাউট ক্লিয়ার। আচ্ছা, বাকিদের একবার রিপ্লাই সবার কাছে দিয়ে চাইছি, ওয়ান বাই ওয়ান। যদি কারোর ডাউট থাকে আমি আবারও স্টার্ট করব, তুমি শুধু বলতে হবে। অঙ্কিত সরকার, এক একজন করে। দেখো ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, কিন্তু তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে আমাকে কিন্তু পরে এসে বলো না স্যার, কোনো ডাউট নেই। অরিজিৎ হ্যাঁ দাদা ক্লিয়ার আছে। দেবজিৎ পাল, এবার তুমি আমাকে চিনতে পেরেছো তো? ফেসবুকে যে আমাকে টেক্সট করেছিলে যে আমাকে আপনি হ্যাঁ চিনেন? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো কনসেপ্ট? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। দীপ জয় মল্লিক ভাই। হ্যাঁ স্যার বুঝেছি। মিঠু বুঝে গেছিস,
আগেই বলে দিয়েছিস। প্রীতম দাস, হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? চল। সোহিনী, হ্যাঁ দাদা ক্লিয়ার। সম্পূর্ণা, স্যার বলবি নাকি? আগেই বলে দিলাম। স্যার থিটা নোটেশনটা একটু বুঝালে ভালো হতো, এটা বুঝতে পারিনি। থিটা এবার মজাটা অন্যরকম হবে। এবার অন্য কাউকে একজনকে তুলে নি। কাকে বলি? প্রিয়াঙ্কা বলেছে, বুঝেছে। দেখো প্রিয়াঙ্কাই বলো তো থিটা নোটেশনটা, ওকে একটু বলো তো কি ছিল থিটা নোটেশনটা। তুমি বলবে, সবাই শুনবে, দেখি তুমি কত মানে প্রপারলি ক্লাস করছো। বলো, আমি কিন্তু এরকম কাউন্টার করি মাঝে মাঝে। বলো তো, বললে তো সব বুঝেছো। বলো তাহলে থিটা নোটেশনটা কি ছিল এবং কোন কেসের জন্য আমরা ইউজ করি। স্যার এভারেজ কেসের জন্য আমরা ইউজ করি, কিন্তু তারপরটা একটু বুঝতে পারছি না কি করে হচ্ছে। কি করে হচ্ছে মানে আমরা তো এক্সাম্পল দেখালাম রে। এফ অফ এন যদি ইকুয়াল টু, ঠিক আছে, যদি জি অফ এন হয়ে যায় তাহলেই তো আমরা বলতে পারি যে ওটা হচ্ছে কি এফ অফ এন ইজ ইকুয়াল টু আমরা লিখবো থিটা অফ জি অফ এন, তাই না? ইয়েস অর নো? এটাই তো শিখলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাই তো অ্যাভারেজ কেসে ইউজ করা। একটা প্রবলেমও তো দিলাম এবং তোরাই তো বললি স্যাটিসফাই করেছে নাকি? এই প্রবলেমটা একটু আগে দিলাম না, এফ অফ এন ইজ ইকুয়াল টু এন আর জি অফ এন ইজ ইকুয়াল টু এন প্লাস 10, তাই তো? তাহলে এটাকে প্রুভ কর, দেখ কি হচ্ছে। আচ্ছা থিটা না, সরি থিটার তো থিটার ক্ষেত্রে তো এইরকম নয়। থিটার ক্ষেত্রে তো এফ অফ এন অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হবে, বা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে বল? এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে? এন নটের ভ্যালু যদি 1 নিয়ে নেয় তাহলেই তো স্যাটিসফাই করবে, তাই না? অ্যাভারেজ কেস কেন বলি জানিস? কেন থিটাটাকে অ্যাভারেজ কেস বলি? আচ্ছা, কাউ যদি ডাউট থাকে আরেকবার দেখে নে। এইটাও এই কন্ডিশনটা যেমনভাবে স্যাটিসফাই করছে, আমি আগের বারে কি দেখালাম, c1 ইন্টু জি অফ এন। সৈনী জিজ্ঞাসা করেছিল দাদা এইভাবে লেখা হচ্ছে কেন, c1 c2 কি, তাই তো? তাহলে এই দুটো কন্ডিশনকে আলাদা আলাদা করে যদি লিখি তাহলে একটা কন্ডিশনে কি লিখতে পারি? এফ অফ এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। আরেকটা কন্ডিশন অর কি লিখতে পারি? এফ অফ এন লেস দ্যান ইকুয়াল টু c2 ইন্টু জি অফ এন, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইটা কাকে ডিনোট করে? এটাই তো ডিনোট করা হয় হচ্ছে ওমেগাকে। এটা কাকে ডিনোট করে? এটা মানেই তো হচ্ছে বিগো। তাহলে এই দুটোর অ্যাভারেজ কে হয়? এই জন্য এটাকে অ্যাভারেজ কেস বলা হচ্ছে, বুঝেছিস? টেকনিক্যালি কেন এটাকে অ্যাভারেজ কেস বলা হচ্ছে? কোনো কিছু হুংহাং করে এমনি কেউ লিখে দিয়ে চলে যেতে পারে না কম্পিউটার সায়েন্সে। এটাকে অ্যাভারেজ কেস কেন বলা হচ্ছে? এটা দুটো কন্ডিশনের মাঝে রয়েছে। এটা বিগো ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস সিনারিও গুলোকে নিয়ে, ঠিক আছে? আমরা কি বলি রিয়েল লাইফে যে সমস্ত মানুষেরই কোনো খারাপ দিক আছে, ভালো দিক আছে। দুটো দিককে, দুটো জিনিসকে নিয়ে চলতে হবে, তাই তো? মিলিয়ে মিশিয়ে। ইয়েস অর নো? হ্যাঁ, তেমন এইটা ওয়ার্স্ট কেস সিনারিওর কিছু জিনিস নিয়ে আসতে হবে, নিতে হবে। বেস্ট কেস সিনারিওর কিছু জিনিস নিতে হবে। সেইটা নিয়ে যেটা আলটিমেট যে টাইম কমপ্লেক্সিটিটা বেরোবে সেইটার উপরে জাজ করে কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদমকে ডিসাইড করব, ফাইনাল করব, হ্যাঁ এই অ্যাপ্লিকেশনে এইটা ইউজ করা যাবে, এই অ্যালগোরিদমটা ইউজ করা যেতে পারে। বুঝেছিস? এবার যা ডাউট ছিল স্যার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। বলছি দাদা একটা ডাউট আছে। বলো বাবু, ডাউটটা কি রকম? বলছি f of n is equal to n and g of n is equal to n plus 10, এটা যে স্যাটিসফাই, এটা আমি বুঝতে পারছি না দাদা। কেন বুঝতে পারছিস না? দেখ ভাই, এখানে এই দেখ, এই কন্ডিশনটা যদি তুলে নে ভাই, হ্যাঁ তুই n is always greater than equal to c into n plus 10, তাই তো ভাই? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ, আমি যদি এখন মিনিমাম বলি n নটের ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হয় তাহলে এটা কি করবি বল? n নটের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 করলি ধর, ঠিক আছে? n নটের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 করলি, তাহলে কি হবে বল? আর c এর ভ্যালুকে তুই হাফ ধরে নিলি, বল তো এবার দেখ তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার বলছি। আবার যদি তুই এই কন্ডিশনটা ধরে নিস, সেখানে n নটের ভ্যালু তুই ধরে নিলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে? আর c এর ভ্যালু ধরে নিলি 1, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা চারটে জিনিস পেলাম। এবার অ্যাভারেজ কেস ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় দেখ।
প্রথম কন্ডিশনটা দেখলাম n নট এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, n নট এর দুটো কন্ডিশন পেলাম। একবার n নট এর ভ্যালু গ্রেটার দ্যান 1 নিলে স্যাটিসফাই করছে একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশনের ক্ষেত্রে n নট এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 নিলে স্যাটিসফাই করছে। তেমন ভাবে একটা কন্ডিশনে c এর ভ্যালু 1 নিতে হচ্ছে, আরেকটা কন্ডিশনে c এর ভ্যালু কত নিতে হচ্ছে? হাফ। কারেক্ট? ইয়েস অর নো? তবেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই তো? হ্যাঁ, তাহলে ফাইনালি f অফ n ইজ ইকুয়াল টু থিটা অফ, যে আমি g অফ n টা লিখবো, তাহলে তার কি কন্ডিশন হবে? তার কন্ডিশন হবে যে ফর, তাহলে ওভারঅল ফর কি হবে? c1 ইজ ইকুয়াল টু 1 এন্ড c2 ইজ ইকুয়াল টু হাফ এন্ড n নট ইজ ইকুয়াল টু, n নট কি হবে? 1 এবং 1 এর থেকে বড় বলা যা 10 এর থেকে বড়, দুটোর মধ্যে কমন জিনিস কি বলতে পারি? একেবারে এইটাই লিখে দিতে পারি। n নট এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 নেওয়া যা, n নট এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 মানে একই তো ব্যাপার। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তাহলে এইটা হয়ে গেল ফাইনাল ডেফিনেশন ফর কি? ফর থিটা নোটেশন। ক্লিয়ার? তাই এই জন্য এটাকে অ্যাভারেজ কেস বলা হয়, সিনারিও বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এর উপরে আরো কয়েকটা প্রবলেম আমি না হয় নেক্সট দিন দেখিয়ে দেবো, হাতে ধরে করাবো। এবার ক্লিয়ার হয়েছে সবার? বলো। শিখতে পারলি কি শিখতে পারলি না? হ্যাঁ স্যার, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি এবারে। তাহলে আশা করছি এক্সট্রা ক্লাসটা বেনিফিট আছে। তাহলে এরকম যদি মনে হয় আমি কিন্তু এক্সট্রা ক্লাস কন্ডাক্ট করব, তোরা রাজি থাকলে অবশ্যই তোরা সব শিখে যাবি আশা করছি। হোপফুলি আমি হ্যাঁ দাদা রাজি আছি। বল স্নেহা বল, কি বলছিলিস? স্যার বলছি লিটিল ওটা আরেকবার একটু বুঝিয়ে দেন, ওটা বুঝতে। কোন মিডিল জায়গাটা বল আমাকে, বল তুই শুধু বল না। মিডিল না, লিটিল ও নোটেশনটা। লিটিল ও নোটেশন, লিটিল ও নোটেশনে আমরা যেমন দেখেছিলাম যে অলওয়েজ f অফ n কি হয় বিগ ও নোটেশনে লেস দ্যান ইকুয়াল টু g অফ n c ইনটু, তাই তো? লিটিল ও নোটেশনে সেটা হয় না। লিটিল ও নোটেশনে হয় হচ্ছে অনলি এই কন্ডিশনটা, f অফ n অলওয়েজ ছোটই হবে, ইকুয়ালও হবে না c ইনটু g অফ n এর থেকে। বুঝেছো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এখন এটাকে লিটিল ও এই নোটেশন বলা হয়। তার মানে এখানে ক্ষেত্রে বলা হচ্ছে f অফ n তো আমার বিগ অফ g অফ n এর সাথে স্যাটিসফাই করে যাবে। কেন করে যাবে? কারণ আমাদের বিগ নোটেশনের একটা পার্টই হচ্ছে এইটা, তাই না? আমি যদি এখান দিয়ে শুধুমাত্র ইকুয়াল টুটা সাইন তুলে দিই তাহলে এটাও করে। বিগ নোটেশন কি বলে? f অফ n লেস দ্যান অলওয়েজ g অফ n এর থেকে হবে অথবা ইকুয়ালও হতে পারে। তাহলে সাপোজ কিছু কিছু কন্ডিশন বিগ এর মতো স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু এটা কোনোদিনই বেস্ট কেস সিনারিওর জন্য অ্যাপ্লিকেবলই হবে না। কারণ বেস্ট কেস সিনারিওতে অলওয়েজ f অফ n কি ছিল? গ্রেটার দ্যান ইকুয়াল টু c ইনটু g অফ n ছিল, যেটা কোনোভাবেই হচ্ছে না, তাই না? তাহলে f অফ n নট ইকুয়াল টু বিগ ওমেগা ইনটু g অফ n। তার মানে এই রকম কন্ডিশন যখনই তুমি দেখবে তখনই তুমি বুঝে যাবে ওটা লিটিল ও নোটেশনকে ডিনোট করছে। বুঝেছো? এবার বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি। চলো তাহলে আমি এবার শেষ করি, বলো ক্লিয়ার? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। অনেক বেশি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। বল আর কিছু, আরো কারো কোনো কোশ্চেন থাকলে বল, শেষ করবো কারণ আমার 10টা থেকে অফিস আছে। বল, তার আগে আমাকে শেষ করতে হবে, মানে আমাকে লগ ইন করতে হবে 10টায়, তার আগে বল, দেরি হয়ে যাবে, কাজ আছে অনেক। বল বলে ক্লিয়ার ক্লিয়ার। এর পরেও যদি ডাউট থাকে ইন কেস জিলেট, হ্যাঁ জিলেটের সময় আমি বলতাম রাত্রি 10টায় আজকে আমার অফিস আছে ভাই, তাড়াতাড়ি কর, প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ কর, লগ ইন করতে হবে। ঠিক বলেছিস অরিজিৎ। তো যাই হোক, তো যেটাই হলো কথা যে ইনকেস তো ডেফিনেটলি যেহেতু আমি আজকে সারা রাত্রি প্রায় জেগেই আছি, কালকে সকাল 6টায় ঘুমাতে যাব, তো তার মাঝে এখন বাড়িতে তোরা পর যদি আবারও মনে হয় যে রাত্রিবেলা জিজ্ঞাসা করবি তাহলে গ্রুপে টেক্সট করতে পারিস, পার্সোনালি টেক্সট করতে পারিস, রাতেও আছি, খাতা পেন তো আমার সবসময় থাকে ডেস্কে, আমি সলভ করে আবারও পাঠিয়ে দেবো যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে চল তাহলে আপাতত শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, চেষ্টা করেছি বোঝানো। গুড নাইট দাদা। হ্যাঁ গুড নাইট। তোর সাথে কথা আছে পরে, দাঁড়া অনেক কথা আছে, অনেক কিছু করতে হবে আমাদের প্ল্যানিং। হ্যাঁ দাদা, আরেকটা জিনিস যেটা আমি বলবো, কাল থেকে আমি ক্লাসটা নিয়ে শুরু করছি, মোটামুটি এখন একটু সুস্থ হয়েছি, এক হাতে লিখতে পারবো, যাই হোক। তো কাল থেকে কালকে কম্পিউটার
না কালকে পাইথনটা নেব, আমি বলে দিয়েছি কালকে পাইথন নেব। তাহলে তো ফিল হয়ে গেল প্রথম ক্লাসেই ব্যাস। না না সব কিছু ভাই আবার পাইথন বলতে এরকম বলে দিস না ইন্টারভিউতে, ওই তো বড় বড় সাপ গুলোকে পাইথন বলে, এসব বলে দিস না ইন্টারভিউতে, চাপ হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ দাদা থাকে কিন্তু। আরে হ্যাঁ আমি দেখেছি এরকম অ্যানসার দিতে কিছু জনকে পাবলিককে। যাই হোক, এমন কিন্তু অ্যানাকোন্ডাও আছে আমাদের প্রোগ্রামিং এ, জানো তো? অ্যানাকোন্ডা এডিটর। জানি এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি যতদূর দেখলাম অরিজিৎ, এরা সবাই সিরিয়াস ক্যান্ডিডেট, কিন্তু খুব ভালো, কিন্তু এই ডিপ্লোমা স্টুডেন্ট গুলো তোরা খুব ভালো কিন্তু। হ্যাঁ একটু পর তোদের অনেক ভালো যাবি, তোরা অনেক দূরে এগোবি, কারণ তোদের আমি তো দেখে যেটুকুনি বুঝলাম যথেষ্ট সিরিয়াস পড়াশোনা নিয়ে। তো এটাই যেন বজায় থাকবে তো, হ্যাঁ কি না? নাকি কলেজ খোলেনি বলে এখন আবার কলেজ খুললে আবার যেই কে সেই নাকি? আমার একটাই অবজেক্টিভ, কিন্তু আমার একার নয়, এখানে রুম্পা ম্যাম আমার স্যারের, কি যে আমাদের স্টুডেন্টরা যেন সমস্ত কলেজে সবার আগে হাত তুলে সমস্ত অ্যান্সার যেন দিতে পারে, ক্লাসে বলো, এক্সামে টপ করা থেকে শুরু করে বলো, ইন্টারভিউ ক্র্যাক করা থেকে শুরু করে বলো, কলেজে বিভিন্ন ধরনের যে কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়, টেকনিক্যাল যে ফেস্টগুলো হয়, সেখানে তোমরা সবার থেকে ভালো পারফরমেন্স করলে, ভালো প্রজেক্ট শো করলে, সমস্ত দিক থেকে যেন আমাদের স্টুডেন্টরা সবসময় এগিয়ে থাকে। এর জন্যই তো খাচ্ছি। করবি তো তোরা বল রে, নাকি না ওই সমস্ত করবি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করব। হ্যাঁ স্যার করব। আমি একটু ইসে ওট, অ্যাট লিস্ট তোরা সেকেন্ড ইয়ার, এইটা পরের বছর মানে থার্ড ইয়ারে ওট। আমি তোদেরকে এটাও জানাবো যে আইআইটিতে তোর আইআইটি খড়গপুরে তোর ইসে হয়, মানে এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেখানে তোরা পার্টিসিপেট কর। আমি তোদেরকে বলবো তোরা যা, 1000, 1500, 1200, 1300 টাকা হয়তো টিকিট হয়, ঠিক আছে? এইখানে যা, ডেফিনেটলি ভালো হবে। সৌমিক গুড নাইট ভাই, সব শিখিয়ে দিয়েছি, এখন আমি আর শেখাতে পারবো না, সরি। দাদা একটা জিনিস, মানে আমি তো যখন ক্লাস করতাম তোমার, তো আমি দেখেছি এই ডিপ্লোমার ব্যাচটা যেটা আছে এরা অনেকটাই সিরিয়াস। এটা বল যে আমি পড়াতে পারছি তো? পড়াতে তো অবশ্যই পারছ। ব্যাপারটা হচ্ছে কি দাদা, যে এই ডিপ্লোমার ব্যাচটা অনেকটাই সিরিয়াস। এর আগে আমি একটা বিটেকের ব্যাচ দেখেছিলাম যারা হচ্ছে খুব সিরিয়াস ছিল, তো এখন অব্দি দেখছি এই ডিপ্লোমার ব্যাচটা খুব সিরিয়াস, মোটামুটি সবাই রেগুলার ক্লাস করছে। আর আমি তো এখন এদের ক্লাস নিইনি, যাই হোক তাও কিছু জন আমাকে পার্সোনালি মেসেজ করে, দাদা এটা বলে দাও ওটা বলে দাও। এটা আমি অন্য কারোর মধ্যে এখনো দাদা লক্ষ্য করিনি কোনো ব্যাচের মধ্যে, যে পার্সোনালি যে দাদা এটা বলো এটা বলো, খুব একটা করে না, 2-1 করতো, বাট এই ব্যাচে দেখছি সবসময় গ্রুপটাকে অ্যাক্টিভ রেখেছে। তো এই ব্যাচে দাদা রেসপন্স খুব ভালো। আমার মনে হয় যদি এরা ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেটেড থাকে তাহলে তুমি আমার থেকেও বেশি সিরিয়াস স্টুডেন্ট পেয়ে যাবে এই ব্যাচ থেকে। না ব্যাপারটা হচ্ছে দেখ, আজকের দিন থেকে তো পড়াচ্ছি না, তুই জানিস, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই যে যার শেখার ইচ্ছা আছে তাকে ডেফিনেটলি আমি প্রচুর হেল্প করব, প্রচুর ইচ্ছা করব, কিন্তু একটা সার্টেন লেভেল অবধি আমার পলিসি হচ্ছে লাইফে এটা, আমি একটা সার্টেন লেভেল অবধি চেষ্টা করব। তারপর যেই দেখবো যে এ তো আমার কোনো কথাই শুনছে না, ঠিক আছে, শোনার দরকার নেই, হয়তো আমি তার জন্য পারফেক্ট নয় তাকে হেল্প করার জন্য, সে হয়তো আরো বেটার কেউ পেয়েছে, তার কাছ দিয়ে হেল্প পাবে, তো সে বা নিজে করে নেবে লাইফে, তাহলে করে নি। কিন্তু যদি কারোর মনে হয় যে না দাদা আমাদের থেকে সিনিয়র, যেটা কিনা তুই মেনটেন করেছিলিস বা এখনো করিস, ঠিক আছে, দাদা কথাটা শুনি অন্তত দেখি, কারণ আমার জায়গাটা তো দাদাও একদিন ক্রস করে গেছে, তাহলে ডেফিনেটলি আমি অলওয়েজ আছি। শুধুমাত্র এরকম নেই, তুই জানিস অরিজিৎ, এখনো জানিস যে শুধুমাত্র জিলেট পড়ার পরে সম্পর্ক শেষ, পড়ে নিয়েছিস, কোর্স কিনেছিস, কোর্স কমপ্লিট করে দিয়েছি, হয়ে গেল, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোকে আমি চিনি না, এরকম আমি নয় অ্যাটলিস্ট, ঠিক আছে? ওকে, তো এটাও এক্সপেকটেশন রাখবো যে ওরাও এরকমভাবে কন্ট্যাক্ট রাখবে। ডেফিনেটলি আমার কাছে যা স্কোপ আছে, যা আছে, ঠিক আছে, পরবর্তীকালে ওদের যদি কোনো ইন্টার্নশিপের দরকার হয়, যা দরকার আছে, আমার যদি আমার আয়ত্তের মধ্যে যদি থাকে, ডেফিনেটলি আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? চল বাকিটা। হ্যাঁ দাদা, কাল 7 PM আমি দাদা পাইথন ক্লাসটা নিয়ে নেবো। আমিও জয়েন করবো, শিখবো আমিও পাইথন। আর তুমি তো জানোই দাদা। না অল্প জানি ভাই, সাইবার সিকিউরিটিতে অত লাগে না। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাটাক করব বুঝলি তো, ওয়েবসাইটটা আমাদের দেখি কালকে আজকে করার কথা ছিল, কিন্তু আজকে তো 9টা বেজে গেল। ডিডোস অ্যাটাক। হ্যাঁ বুঝতে পারছি। ওয়েবসাইটে একবার হ্যাক হয়েছিল জানিস তো তুই? হ্যাঁ ডিডোস অ্যাটাক জানি, মোটামুটি আমি জানি ডিডোস অ্যাটাক, এসকিউএল ইনজেকশন। ওয়েবসাইটটা হ্যাক হয়েছিল, তুই কি জানিস একবার? কে করেছিল সেটা তো খুঁজে পাইনি এখনো কে করেছিল, কিন্তু অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পেয়েছিল, তা হাটিয়েছিলাম। আমি ডেভিসকে বলেছি যে পয়সা আরো ইনভেস্ট করো, আমি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাট লিস্ট অ্যাডমিন প্যানেলের জন্য ইমপ্লিমেন্ট করিয়ে দিচ্ছি রুমপাকে দিয়ে। কি বলো দাদা, ক্লাস পাসের না একটাই হচ্ছে ফল্ট হচ্ছে, সেটা হচ্ছে এরা মোটামুটি ফিচার্স দেয়
কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা ঠিক মতো সিকিউরিটি দেয়। ক্লাসের কথা বলছি না ভাই, আমাদের তো পুরো যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে বুক সেল হচ্ছে সেটার কথা বলছি। সেটা হ্যাক করেছিল, করে কি করেছে, একটা বইয়ের দাম পুরো জিরো করে দিয়েছে, করে দিয়ে বইয়ের ডেসক্রিপশনে লিখেছে মিস্টার হ্যাকার, আর লিখেছে এরকম যে আমি জাস্ট এটা ট্রাই করলাম, মানে একটা অ্যালার্ট দিল বা একটা এরকম আমাদের হুমকি দিল যে দেখো ভাই আমি হ্যাক করতে পারি। স্টুডেন্টটা মনে হয় তোমারই ছিল। এটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি, যার উপরে আইডিয়া আছে সে তো মানে বলছে না আর কি পরিষ্কার করে, বাট ও আমাকে বলেছিল দাদা দাও দাও আমি হ্যাক করব, আমি ওকে পারমিশন দিইনি। ঠিক আছে, যাই হোক আপাতত যা অ্যাডমিন প্যানেলে যা সেটিং রুম্পা করে দিয়েছে ও কিছু ঘাটতে পারবে না। তারপরে আমি বলেছি যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করো, যেহেতু এটা একটা বিজনেসের জায়গা আর এখান দিয়ে ট্রানজাকশন হচ্ছে যেহেতু হিউজ অ্যামাউন্ট, তো এই আর কি ব্যাপার, দেখা যাক কি ইমপ্লিমেন্ট করা যায় এগুলো নিয়ে। তো এগুলো কি বলতো, এগুলো হওয়া সম্ভব হচ্ছে তুই আর যদি রুম্পা অফলাইনে আসিস তাহলে আমরা বসে একটা প্রপোজাল দিতে পারি, নাহলে ডেভিস দাকে দেয়াই যায় না ওইভাবে, বুঝলি, এই হলো ব্যাপার। হ্যাঁ দাদা বুঝতে পারছি, আমার শরীরটাও মানে খারাপ সময় খারাপ হলো আর কি। যাই হোক আমি ঠিক হয়েছে তারপরে দেখা করছি তোমার সাথে। অনেক টাইম আছে, অ্যাটলিস্ট ডিসেম্বরের আগে আয় দেখা কর ওইগুলো নিয়ে, তাহলে প্রপোজালগুলো রাখা যাবে, কারণ ডিসেম্বরের পরে আমি আবার 1 মাস থাকবো, ওদের সেমিস্টারটা হয়ে গেলেই আমি আউট মার্কেট থেকে, খুঁজে পাবে না 1 মাস আমাকে কেউ। কারণটা তুই পেয়ে যাবি, জানতে পেরে যাবি, ঠিক আছে? হ্যাঁ তোমার স্ট্যাটাস দেখলে বুঝতে পেরে যাবো, একটা আইডিয়া পেয়েছি, যাই হোক তোমাকে পরে বলবো। যাই হোক ওটা তো অফিশিয়ালি তুইও জানতে পারবি এবং তুইও আসবি, সেই কারণেই আর কি থাকবো না 1 মাস। আচ্ছা বুঝে গেছি বাদ দাও, বুঝে গেছি। হ্যাঁ আমাকে এই জন্য আমার উপরে বেশি প্রেসার, এই যে এক্সট্রা ক্লাসটা আমি কেন নিচ্ছি, তো পরের শনিবারে পড়াতে পারতাম, আমি এক্সট্রা ক্লাস নেবো, আমি আরো নেবো, ওদেরকে এখনই বলে রাখছি, আমাকে এনি হাউ নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ তারপরে ভাই আমার একটু সময় নেই। চাপ বেড়ে যাবে কিন্তু দাদা জানুয়ারি মাসের পর। বিশাল জানুয়ারি মাসে না রে, ডিসেম্বর মাসে বিশাল চাপ বেড়ে যাবে, আমার এখনই চাপ বেড়ে যাচ্ছে। যাই হোক ঠিক আছে দাদা, হ্যাঁ সবাইকে, আর যার কোনো ডাউট থাকবে আবারও জিজ্ঞাসা করবি, আমি আছি তোদের ডাউট সলভ করার জন্য। আমি নট অনলি আমি, পুরো টিম আছে, ঠিক আছে আমাদের সিএসটি। চল টাটা, গুড নাইট দাদা। গুড নাইট সবাইকে, গুড নাইট দাদা। গুড নাইট।